দেখো, পেয়ার প্রোগ্রামিংটা একটু পড়িয়ে নিই। পেয়ার প্রোগ্রামিংটা মনে আছে? বলছিলাম গত ক্লাসে। ম্যাম, স্লাইড গুলো দিয়ে দিলে একটু ভালো হতো, মানে আমাদের কাছে স্লাইড গুলো এটা নাই। তো বইয়ের স্লাইডে, আমি তো বই দিয়ে দিছি তোমাদের। আমি তো তোমাদের বই দিয়ে দিছি, এখানে তো জাস্ট বইয়ের কথাটাই পয়েন্ট পয়েন্ট করে করা, বরঞ্চ আরো এখানে কম। বইতে ডিটেলস দেয়া আছে, তো বইতে একটু খুঁজে নিতে পারছো না? বইতে একটা লাইন খুঁজতে গেলে তো আরো দুইটা লাইন করা হয়। তোমরা সেদিন বললা যে তোমাদের বই নাই, বইয়ের পিডিএফটা দিয়ে দিলাম। তা এখন তো প্রবলেম হওয়ার কথা না, যাদের ফোন আছে ফোনেও তো পিডিএফটা লোড করে নিতে পারো। পেয়ার প্রোগ্রামিং মনে নাই? আচ্ছা বলো তো, আমি কি মানে পড়াচ্ছি, আমি এই যে এমনি এমনি তোমাদের এখানে বসে 1-1.5 ঘন্টা সময় শুধু শুধু নষ্ট করছি? কি ব্যাপার বলো? কি হলো, কেউ কথা বলছো না কেন? হ্যালো? কথা বলছো না কেন তোমরা? জি ম্যাম। কেউ না কেউ কথা তো বলো। আমি বললাম যে আমি কি তোমাদের এখানে এমনি এমনি সময়টা নষ্ট করছি নাকি? না ম্যাম, না ম্যাম, তা না। তাহলে তোমরা একটা সিম্পল জিনিস পেয়ার প্রোগ্রামিং, এটা তো কথা থেকেই বোঝা যাচ্ছে, এটা আমি গত ক্লাসে বললাম, তারপরে তোমরা বলতে পারছো না। তাহলে তো আমি ইন্টারেস্ট হারিয়ে ফেলতেছি তোমাদের পড়ানোর। আচ্ছা দেখো, এটা আজকে, আর নেক্সট টাইম যদি এমন হয় তাহলে কিন্তু আমি আর ক্লাসে নিব না, আমি আর কষ্ট করব না। ঠিক আছে? দেখো, তোমাদের ভাইটাল কোনো কাজ নাই, তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, আর আমরা ক্লাস নিচ্ছি, তোমরা একটা সিঙ্গেল ডেফিনেশনও পড়ছো না, তাহলে কেন নিচ্ছি আমরা? সরি। লিস্ট একজনের তো, দুই একজনের তো পারার কথা। আচ্ছা দেখো, পেয়ার প্রোগ্রামিং এটা নাম থেকে বোঝা যাচ্ছে যে হচ্ছে একজন না, একসাথে একের অধিক বসে কাজ করা। আমরা জানি যে এক্সপি এক্সপি হচ্ছে কি ধরনের এক্সপি হচ্ছে কি ধরনের ফ্রেমওয়ার্ক? কোন প্রসেসের মধ্যে পড়ে এক্সপি? আচ্ছা আমাকে বলো হচ্ছে যে আমরা প্রসেস কয় ধরনের পড়ছি? হ্যালো? আমরা প্রসেস কয় ধরনের পড়লাম? সফটওয়্যার প্রসেস, প্ল্যান ড্রাইভেন, আর কি, তোমরা কি ঠিক করে নিছো? কেউ কথা বলবে না? আমি এটাই। তাহলে বলো, এজাইল, প্ল্যান ড্রাইভেন আর এজাইল, তাহলে এক্সপি কোনটার মধ্যে পড়ে? অ্যাজাইলের মধ্যে। এজাইল মধ্যে, তো এই অ্যান্সারটাই তো আমি শুনতে চাচ্ছিলাম, যে এক্সপি হচ্ছে একটা এজাইল ফ্রেমওয়ার্ক।
তো জি এখানে ম্যাম। এখানে প্রোগ্রামাররা কি করবে, প্রোগ্রামাররা কাজ করবে হচ্ছে পেয়ার হিসাবে, একসাথে বসে কোড ডেভেলপ করবে। তো একসাথে বসে কোড ডেভেলপ করবে, এই জন্য এটাকে বলা হচ্ছে পেয়ার প্রোগ্রামিং। বোঝা গেল? জি ম্যাম। রেসপন্স করো, জি ম্যাম। রেসপন্স করো। জি ম্যাম। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা বেনিফিটটা কি পাচ্ছি? এই ক্ষেত্রে বেনিফিটটা পাচ্ছি হচ্ছে একটা কমন ওনারশিপ পাচ্ছি। মানে তুমি যদি একসাথে বসে কাজ করো, তাহলে তুমি এবং তোমার পার্টনার দুইজনই কিন্তু কনসার্ন অ্যাবাউট ইউর কোড। তো সেক্ষেত্রে হচ্ছে কোনো পার্টিকুলার ওনারশিপ থাকছে না। তোমার পার্টনার সহ তুমি দুজনেই তোমার যা কোড করা হলো, কোথায় কি করা হলো, কোথায় কি ভুল হলো, সেই সবকিছু সম্পর্কে তোমরা দুজনেই অবগত। এটা হচ্ছে বেনিফিট। তাহলে এটা কি? দিস হেল্পস ডেভেলপ কমন ওনারশিপ অফ কোড এন্ড স্প্রেড নলেজ অ্যাক্রস দ্য টিম। মানে এখানে নলেজটা পুরোটাই টিমের মধ্যে স্প্রেডেড থাকে, মানে পুরো টিম সবকিছুই জানে। কোনো পার্টিকুলার পার্সন এখানে স্পেসিফিক টাস্কের জন্য দায়ী থাকবে না, এখানে সকল কাজের জন্য সবাই দায়ী থাকবে। It serves as an informal review process as each line of code is looked at by one more than one person. মানে হচ্ছে যে একটা কোড একের অধিক লোক দেখে থাকে। It encourages refactoring as the whole team can benefit from this. রিফ্যাক্টরিং কি জিজ্ঞেস করলে তো এখন মনে হয় তোমাদের মনে নাই। তো আমি জিজ্ঞেসও করবো না, তোমরা রিফ্যাক্টরিং পড়ে নিও। যদি মনে না থাকে আমি আর নতুন করে বলবো না, আমি কয়েকবার বলছি। তো এই পেয়ার প্রোগ্রামিং এর কারণে রিফ্যাক্টরিংটাও হয় হোল টিমের মধ্যে, যার কারণে সবাই কোথায় কোন রিফ্যাক্টরিংটা হচ্ছে সেটা সবাই জানে। Measurements suggest that development productivity with pair programming similar to that of two people working independently. মানে আসলে দেখা যায় এরকম যে প্রোডাক্টিভিটির ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম দেখা যায় না। কারণ তোমরা যে দুইজন করে প্রজেক্ট করো, সেই দুইজন প্রজেক্টের মধ্যে দেখা যায় কি যে একজন খুব বেশি কাজ করছো আর একজন একদমই কাজ করছো না, এরকম হয়। আবার হতে পারে এরকম যে দুইজন একসাথে বসে কাজ করছো, আবার হতে পারে দুইজন আলাদা আলাদা বাট 50-50 কাজ করছো। কিন্তু আলটিমেটলি কি হয়, ফাইনালি তো প্রোডাক্ট একটাই হয়, তাই না? একটাই হয় কিনা? জি ম্যাম। মানে দিন জি শেষে ম্যাম। যেটা পাই সেটা হচ্ছে একটা প্রোডাক্ট পাই। তো সেই প্রোডাক্টটা কি একজন বেশি কাজ করলো, একজন কম কাজ করলো, আলাদা বসে কাজ করলো বা একসাথে বসে কাজ করলো, দ্যাট ডাজন্ট ম্যাটার। এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একই জিনিস পাবো। কিন্তু তাহলে আমরা কেন পেয়ার প্রোগ্রামিং করব, কেন আমরা ইন্ডিপেন্ডেন্টলি করব না? এনি গেসেস কেন আমরা পেয়ার প্রোগ্রামিং করব, কেন ইন্ডিপেন্ডেন্টলি করব না? সবার ইকুয়াল কন্ট্রিবিউশন। হ্যাঁ, ইকুয়াল কন্ট্রিবিউশন বলতে পারো। এটা হচ্ছে যে যখন তুমি ভাইবা দিতে যাও তখন কন্ট্রিবিউশনটা জিজ্ঞেস করা হয়। তো সেক্ষেত্রে হতে পারে কন্ট্রিবিউশন, বাট হচ্ছে যে কন্ট্রিবিউশন আসলে অর্গানাইজেশনের ক্ষেত্রে রেসপন্সিবল না ততটা। আরো অনেকগুলো বেনিফিট আছে, এটা হচ্ছে আসলে প্রোডাক্টিভিটি বা প্রজেক্টের উপরে ইম্প্যাক্ট ফেলে। ম্যাম আমরা যখন পেয়ার প্রোগ্রামিং করব তখন হচ্ছে যেমন দুইজন আমরা একসাথে কাজ করলাম তো হুম। একজনে হচ্ছে একটা আইডিয়া দিলাম, অন্যজন হচ্ছে এই আইডিয়াতে কি ভালো বা কি আরো অ্যাড করা যায় এরকম কিছু করার জন্য পেয়ার প্রোগ্রামিংটা লাগবে আর কি। এটা তুমি মানে ভালো এটা। হ্যাঁ, এটা তুমি ইন্ডিপেন্ডেন্টলিও করতে পারো। কিন্তু বেসিক যেটা হয় পেয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে রিস যে তুমি আইডিয়া দিচ্ছ, ঠিক আছে, তোমার পার্টনার সেটা ইমপ্লিমেন্ট করছে। কিন্তু তুমি যে আইডিয়াটা জি ম্যাম। দিচ্ছ তোমার পার্টনার কিভাবে ইমপ্লিমেন্ট করছে সেটা তুমি জানো না, যদি পেয়ার প্রোগ্রামিং না হয়। বা জি তোমাকে ম্যাম। যদি বলা হয় যে তুমি যখন চেক করবে তখন কিন্তু তুমি প্রোগ্রাম সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, তাহলে তুমি সেই প্রোগ্রামের ভ্যালিডিটিটা কিভাবে চেক করবে যে তোমার আইডিয়াটা ইমপ্লিমেন্ট হলো কিনা বা সেখানে কোনো প্রবলেম হলো কিনা? অ্যাকচুয়ালি দেখো, আমরা টেস্ট করি, আমরা একটা সফটওয়্যার তৈরি করার পরে খুব ভালোভাবেই টেস্ট করি, কিন্তু এরপরেও আমরা এটার জন্য মেনটেনেন্স পার্টটা রেখে দেই। কেন রেখে দেই? আমরা কিন্তু অন্য কোথাও দেখি না এরকম যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা বিল্ডিং তৈরি করলো, বিল্ডিং তৈরি করার পরে সেটা আরো 6 মাস 1 বছর মেনটেনেন্স এর জন্য চুক্তি করা থাকে, থাকে কি থাকে না?
সেটা যখন ফাইনাল হয় তখন হচ্ছে জাস্ট ডেলিভারি দিয়ে দেয়। বাট সফটওয়্যার কিন্তু শুধুমাত্র ফাইনাল হওয়ার পরে ডেলিভারি দিয়ে দেয় না, ডেলিভারি দেওয়ার পরেও আরো কিছুদিন মেইনটেনেন্সের একটা অপশন থেকে যায়। কেন? প্রশ্ন আসে না যে কেন? এটাও একটা ইঞ্জিনিয়ারিং প্রসেস। আমরা যেহেতু যেহেতু আমাদের আমরা ইঞ্জিনিয়ারিং প্রসেসই ফলো করছি এই জন্য যেন আমরা একটা প্রপার আউটকাম পেতে পারি উইদিন শিডিউল, উইদিন বাজেট। তাহলে আমরা কেন আবার হচ্ছে 6 মাস 1 বছর সেটাকে মেনটেন করব? ইউজার থেকে রেসপন্সটাকে কালেক্ট করা হবে, দেখা হবে যে মানে এটা আসলে ইউজারের জন্য কতটা ভালো, বা হচ্ছে তারা যেরকম চাইছিল ওইরকম হয়েছে কিনা। হ্যাঁ, এটা ঠিক আছে। আরেকটা হচ্ছে যে মেইন যেটা সেটা হচ্ছে তোমার যে তুমি যত টেস্টিংই করো, দেখা যায় কি যে রিয়েল টাইম যখন সফটওয়্যারটা চলে তখন রিয়েল ইনপুটের জন্য তার রেসপন্সটা কেমন হয়, সেখানে কি এরর দিচ্ছে কিনা। আসলে আমরা যত টেস্টিংই করি 100% টেস্ট করা আমাদের পক্ষে সম্ভব হয় না সফটওয়্যার, যেহেতু এটা আমরা চোখে দেখতে পারি না। এটা হচ্ছে পুরোটাই ইনট্যাঞ্জেবল। এবং হচ্ছে আমরা সব সময় রিয়েল ডাটা দিয়ে টেস্ট করতে পারি না। টেস্ট করলেও দেখা যাবে কি যে কত রিয়েল ডাটা তুমি দিবে। একজন উল্টাপাল্টা ডাটা দেওয়ার পরে তখন দেখা গেল প্রবলেম দেখা দিল। তো তুমি সেই ধরনের ডাটার কথা চিন্তাই করো নাই যে এই ধরনের ডাটা ইনপুট আসতে পারে। বুঝতে পারছো? এই জি জন্য কিছুদিন জি ম্যাম। সেটা রানিং এ রাখার পরে মেনটেনেন্স এর জন্য অপশনটা থাকে, যেন ইউজার যে কোনো ধরনের ডাটা দিলেও সেখানে যদি প্রবলেম দেখা দেয় তাহলে যেন সেটাকে রিকভার করে দেয়া যায়। কারণ সফটওয়্যার কিন্তু এখন আসলে অনেক কিছু ডিপেন্ড করে। যেমন হচ্ছে ব্যাংক ব্যালেন্স। এক্ষেত্রে যদি মনে করো একটু চেঞ্জ হয়ে যায় তাহলে অনেক বড় লস হয়ে যাবে এবং সেটা ট্র্যাক করাও সম্ভব না। তোমার অ্যাকাউন্ট থেকে তুমি টাকা পাঠালে, সেই অ্যাকাউন্টটা আরেকজনের অ্যাকাউন্টে পাঠালে, তো তোমার টাকাটা কোনো কারণে তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নিল, বাট হচ্ছে তোমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে সেটা অ্যাড করলো না। এখন এটা ট্রেস করবে কিভাবে টাকাটা কোথায় গেল? তোমার সফটওয়্যার যদি এরকম হয় যে জি সে হচ্ছে ইনফরমেশন ডিলিট করে দেয়, প্রতিদিনের ইনফরমেশন ডিলিট করে দেয়, কারণ সে জানে সে হচ্ছে রিপোর্ট জেনারেট করে ফেলছে, তাহলে তোমার এই যে একটা ইনকমপ্লিট ট্রানজেকশন, সেই ট্রানজেকশনের জন্য কি ঘটবে তখন? তো এই জন্য হচ্ছে যে এখানে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর জড়িত থাকে। তা আমার মনে হয় আমরা মূল কথা থেকে সরে আসলাম, তাই না? তো দেখো, নলেজটা আসলে শেয়ার করা যায় যখন দুইজনে একসাথে কাজ করা হয়। তখন কোনো কারণে তোমার ফ্রেন্ড অসুস্থ থাকলো, তুমি প্রোগ্রামটা চালিয়ে নিতে পারবে, বা হচ্ছে তুমি কাউকে এক্সপ্লেন করতে পারবে সেখানে কি ছিল, কোথায় কি ছিল। এটা হচ্ছে পেয়ার প্রোগ্রামিং এর একটা সুবিধা। তাহলে দেখো পেয়ার প্রোগ্রামিং কিভাবে কাজ করে। সিট টুগেদার, একসাথে বসে কাজ করে, সেম ওয়ার্ক স্টেশনে কাজ করে টু ডেভেলপ দ্য সফটওয়্যার। Pairs are created dynamically so that all team members work with each other during the development process. মানে প্রত্যেকেই যেন এই প্রসেসের সাথে ইনভলভ থাকে। প্রত্যেকে বলতে কারা? সকল টিম মেম্বার। The sharing of knowledge that happens during pair programming is very important as it reduces the overall risk to the project when team members leave. এই যে টিম মেম্বারের প্রত্যেকের নলেজ একজন আরেকজনের সাথে শেয়ার করছে, বা বা একই টেবিলে বসে 5 জন কি করছে, একসাথে কাজ করছে, তখন সেখান থেকে যদি কোনো একজন টিম মেম্বার চলেও যায় তাহলে সেই টিমে কোনো ধরনের রিস্ক অ্যারাইজ হবে না, কারণ হচ্ছে সবাই জানে। এখন যদি এমন হয় যে ডেটাবেস পার্টটা একজন দেখছে, তারপর হচ্ছে তোমার ওয়েব পার্টটা একজন দেখছে, ইন্টারফেস ইউজার ইন্টারফেস পার্টটা একজন দেখছে, তখন কোনো কারণে ডেটাবেজের প্রোগ্রামার যদি চলে যায় তাহলে কিন্তু বাকি টিম মেম্বারদের বসে থাকতে হবে যে ডেটাবেজ ডেভেলপার কি করছিল, কোথায় করছিল, কেউ জানে না। এখন যদি এমন হয় যে ডেটাবেসটাও 5 জন মিলে করলো, ইউজার ইন্টারফেসটাও 5 জন মিলে করলো, তাহলে কিন্তু একজন চলে গেলেও তেমন প্রবলেম হবে না। একই সাথে ইন্টারফেসের সাথে ডেটাবেজের যে একটা রিলেশন আছে, কোথায় গিয়ে রিলেট হচ্ছে সেটাও কিন্তু বুঝতে সুবিধা হবে। এখন একজন ইন্টারফেস করে ছেড়ে দিল, একজন ডাটাবেজের সাথে সেটা ইনকর্পোরেট করে নিল, তখন কিন্তু কোথায় রিলেট হবে দেখা যাবে যে আমি যেভাবে চাচ্ছি সেভাবে রিলেটটা হচ্ছে না, এরকম হতে পারে। বুঝতে পারছো? ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ জি ম্যাম।
ওকে, মনে রাখতে হবে শুধুমাত্র এখন না, এটা হচ্ছে লিস্ট আমার কোর্সটা যতদিন চলে ততদিন আমি যা পড়াচ্ছি মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে পেয়ার প্রোগ্রামিং is not necessary inefficient. There is evidence that pair working together is more efficient than two programmers working separately. যদি এমন হয় যে দুইজন প্রোগ্রামার সেপারেটলি কাজ করলে বেশি সুবিধা পাওয়া যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে পেয়ার প্রোগ্রামিংটা দরকার নেই। বুঝতে পারছো? এতক্ষণ আমি অনেকগুলা অ্যাডভান্টেজেস বলে ফেলছি। তো এখানে দেখো, ইট সাপোর্টস দ্য আইডিয়া টু কালেকটিভ ওনারশিপ অ্যান্ড রেসপন্সিবিলিটি ফর দ্য সিস্টেম। পেয়ার প্রোগ্রামিং এর কারণে কালেকটিভ ওনারশিপ ক্রিয়েট হয়। It acts as an informal review process because each line of code is looked at by at least two people. মানে এটা হচ্ছে একটা ইনফর্মাল রিভিউ প্রসেস, কেননা একই লাইন পরপর যে পেয়ারে যে কয়জন থাকবে সবাই দেখবে, তখন কিন্তু ভুলটা সহজেই ধরা পড়বে। দেখবা যে নিজে একটা টেক্সট লিখছো, লিখার পরে নিজের চোখে সেই ভুলটা ধরা পড়ছে না, যখন তুমি তোমার ফ্রেন্ডকে দেখাচ্ছ তখন সেই ভুলটা ধরা পড়ছে। একইভাবে প্রোগ্রাম যখন করবে দেখবে যে একটা সিম্পল প্রবলেম, হয়তো একটা সেমিকোলন দাও নাই কিন্তু এই সেমিকোলনটাই তোমার চোখে পড়ছে না, বাট যখন একসাথে বসে দুইজন কাজ করবে তখন হচ্ছে তোমার যে যাকে দেখালে সে হয়তো খুব সহজেই সেটাকে সলভ করে দিতে পারবে। সেজন্য এটা হচ্ছে ইনফর্মাল রিভিউ প্রসেস, কোনো ফর্মাল না, কোনো ফর্মালিটি না। ফর্মাল রিভিউ প্রসেস আবার ভিন্ন। সেখানে হচ্ছে রিপোর্ট জেনারেট করা, সেখানে হচ্ছে একটা ফর্মাল অথরিটি সেটাকে রিভিউ করবে, রিভিউর জন্য আলাদা টিম থাকবে। বুঝতে পারছো? It helps support refactoring, which is a process of software improvement. Refactoring আমরা জানি যে কোড রিফ্যাক্টর করলে সেটা হচ্ছে আরো সহজ হয়ে যায় ট্র্যাক রাখা, কারণ হচ্ছে কোডগুলি সিম্পলিফাইড হয়ে যায়। তো রিফ্যাক্টরিং হলে সফটওয়্যার ইমপ্রুভমেন্টটাও সহজ হবে। তাহলে আমরা এখান থেকে তিনটা অ্যাডভান্টেজেস পেলাম। একটা হচ্ছে কালেকটিভ ওনারশিপ, সেকেন্ড হচ্ছে ইনফর্মাল রিভিউ প্রসেস, এন্ড থার্ড হচ্ছে সাপোর্ট রিফ্যাক্টরিং। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে দেখো এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে কিভাবে করা হয়। এজাইল কোন ধরনের প্রজেক্টে আমরা এজাইল ব্যবহার করব? ছোট ছোট প্রজেক্টের ক্ষেত্রে প্রোগ্রামের ক্ষেত্রে আমরা অ্যাজাইল ব্যবহার করব। হ্যাঁ, ছোট ছোট প্রজেক্টের ক্ষেত্রে আমরা এজাইল ব্যবহার করব। যেহেতু ছোট ছোট প্রজেক্টের ক্ষেত্রে আমরা এজাইল ব্যবহার করব, এই ক্ষেত্রে যে টিমটা থাকবে সেই টিমটাও খুব ছোট হবে, এবং টিমটা ছোট হবে, প্রতিদিন টিমের দেখা হবে, প্রতিদিন টিমের মিটিং হবে, প্রতিদিন টিম তার নলেজ শেয়ার করবে, প্রতিদিন তাদের হচ্ছে প্রতিদিন বা প্রতি উইকে তাদের পরবর্তী কাজ কি হবে সেটা ঠিক করবে, এবং একটা উইক পরে আর একটা উইকে প্রিভিয়াস উইকের কাজের প্রোগ্রেস কতটুকু সেটা নিয়ে ডিসকাস করবে। তো এই ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টটা খুব সহজ। এই টিম ম্যানেজমেন্টের জন্য একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে স্ক্রাম। আসলে স্ক্রামটা হচ্ছে এজাইল ফ্রেমওয়ার্ক, এন্ড স্ক্রাম মাস্টার হচ্ছে এই ফ্রেমওয়ার্কটাকে মেনটেন করে থাকে। আমি বলছিলাম যে নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে স্ক্রাম। তো স্ক্রাম একটা অ্যাপ্রোচ যে হচ্ছে এজাইল অ্যাপ্রোচ। এই এজাইল অ্যাপ্রোচটাই তোমার ইটারেটিভ যে ডেভেলপমেন্ট, সেই ইটারেটিভ ডেভেলপমেন্ট ফ্যাশনে এই স্ক্রামটা কাজ করে। আমরা এর আগে একটা এজাইল মেথড দিলাম, সেটা হচ্ছে এক্সপি, এক্সট্রিম প্রোগ্রামিং। আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে স্ক্রাম। The Scrum approach is general agile method. এটা হচ্ছে এজাইলের যা যা ম্যানিফেস্টো আছে সেই সব ম্যানিফেস্টো স্ক্রাম ইউজ করে করা যায়। স্ক্রাম এক্সপিও একটা এজাইল, স্ক্রামও একটা এজাইল। এই স্ক্রামের কাজগুলি আবার হচ্ছে এক্সপি থেকে একটু ভিন্ন। এক্সপি তে আমরা কিভাবে কাজ করতাম? স্টোরি কার্ড নিয়ে কাজ করতাম, তাই না? মনে আছে স্টোরি কার্ড বা জি ইউজার ম্যাম। কার্ড? ইউজার তার প্রবলেম লিখে দিবে, সেটা হচ্ছে স্টোরি কার্ড হিসাবে বিবেচিত হবে। আর এইখানে হচ্ছে এইভাবে হবে না, এখানের ওয়েটা একটু ভিন্ন। দেখো কিভাবে হবে। তিনটা ফেজে স্ক্রাম কাজ করে। প্রথম ফেজ হচ্ছে প্ল্যানিং ফেজ। এই ফেজে কি করবে? এস্টাবলিশ দ্য জেনারেল অবজেক্টিভ ফর দ্য প্রজেক্ট এন্ড ডিজাইন দ্য সফটওয়্যার আর্কিটেকচার।
এই ফেজে যেটা করবে সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস নিবে, রিকোয়ারমেন্টস নিয়ে কি করতে হবে কিভাবে করতে হবে সেটার একটা আর্কিটেকচার তৈরি করবে। এন্ড সেকেন্ড হচ্ছে যে সিরিজ অফ স্প্রিন্ট সাইকেল তৈরি করবে। এই স্প্রিন্ট সাইকেল হচ্ছে তোমার এক্সপি তে আমরা করছিলাম মনে হয় টাস্ক, তাই না? এক্সপি তে আমরা করেছিলাম হচ্ছে টাস্ক, জি ম্যাম। আর এখানে হচ্ছে স্প্রিন্ট। এখানে বলা হচ্ছে স্প্রিন্ট মানে যে কাজটা আমরা করব সেই কাজটাকে হচ্ছে স্প্রিন্টের মাধ্যমে ভাগ করে নেব, বা ছোট ছোট যে ভাগে ভাগ করে নেব তাদেরকে বলা হচ্ছে স্প্রিন্ট। এবং প্রত্যেকটা স্প্রিন্টই হবে আসলে এক একটা ইনক্রিমেন্ট। আমার কথা কি বুঝতে পারছো? এটা এটা কিন্তু বুঝতে হবে, না বুঝলে আবার বলো, আমি আবার বলবো। ম্যাম আরেকবার একটু। আচ্ছা, এক্সপি টা একটু রিলেট করো। এক্সপি তে আমরা ইউজার স্টোরি নিলাম, ইউজার স্টোরি নিয়ে সেই স্টোরিটাকে ছোট ছোট টাস্কে ভাগ করব এবং কোন টাস্কটা ইমপ্লিমেন্ট করব সেটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে সেই টাস্কটা ইমপ্লিমেন্ট করে আমরা পরে রিভিউ নিব। এটা ছিল এক্সপি। আর স্ক্রামে হচ্ছে যে আমরা যে কাজটা আছে সেই কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করব, সেই ভাগগুলোকে বলা হচ্ছে প্রিন্ট। সেই ভা- সেই ভাগগুলিকে বলা হচ্ছে ছোট ছোট টাস্ক, সেগুলিকে বলা হচ্ছে স্প্রিন্ট। এবং এই প্রত্যেকটা স্প্রিন্ট কেমন হবে? প্রত্যেকটা স্প্রিন্ট এমন হবে যে এক একটা ফাংশনাল ইউনিট বা এক একটা ইনক্রিমেন্ট। আমরা বলছি স্ক্রাম কিভাবে কাজ করে, ইটারেটিভ ডেভেলপমেন্টে কাজ করে। দ্যাট মিন্স হচ্ছে একটা ফাংশনাল অংশ ডেভেলপ হবে, ডেভেলপ হওয়ার পরে সেটা রিভিউ হবে, যদি সেটা সাফিসিয়েন্ট হয় তাহলে এখানে স্টপ, সাফিসিয়েন্ট না হলে আবার কি হবে, তার সাথে আরো নতুন কিছু ফাংশনাল ইউনিট অ্যাড হবে। তাহলে এই যে প্রত্যেকটা ফেজে যে ছোট ছোট ফাংশনাল ইউনিট গুলো আমরা ডেভেলপ করছি সেগুলাই হচ্ছে আসলে স্প্রিন্ট। তাহলে এই পুরো স্ক্রামটাই কিভাবে কাজ করবে? স্প্রিন্ট সাইকেল, একটার পর একটা স্প্রিন্ট ডেভেলপ করবে। দেখো এই বলা হচ্ছে এখানে এই লাইনটা, দিস ইজ ফলোড বাই এ সিরিজ অফ স্প্রিন্ট সাইকেল where each cycle develops an increment of the system। পুরো স্ক্রাম প্রসেসটা সিরিজ অফ স্প্রিন্ট সাইকেল, সেখানে একটা সাইকেল একটা ইনক্রিমেন্ট ডেভেলপ করবে। হলো সিরিজ অফ স্প্রিন্ট সাইকেলের মাধ্যমে আমরা একটা প্রজেক্ট ডেভেলপ করলাম। ডেভেলপ করার পরে আমাদের শেষ কাজ কি? শেষ কাজ হচ্ছে প্রজেক্ট ক্লোজার ফেজ। এই ক্লোজার ফেজে হচ্ছে রেপস অফ দ্য প্রজেক্ট completes required documentation such as system help frames, user manuals, and assesses the lesson learned from the project। এই ক্লোজার পার্টে হচ্ছে পুরো প্রজেক্টটাকে একসাথে করব, একসাথে করে তার জন্য যে রিকোয়ার্ড ডকুমেন্টেশন আছে, ইউজার ম্যানুয়াল থাকতে পারে, ইউজার গাইড হতে পারে, সেই ডকুমেন্টেশন গুলাকে আমরা একসাথে করব। আর তার সাথে আরো কিছু ডকুমেন্ট আমরা রেখে দিব। কি ডকুমেন্ট রেখে দেব? লেসন লার্ন ফ্রম দা প্রজেক্ট। এই লেসন আমরা এখান থেকে কি কি পেতে পারি? শুধুমাত্র স্ক্রামের জন্য না, যে কোনো প্রজেক্ট, যে কোনো প্রসেসে যখন আমরা কোনো প্রজেক্ট তৈরি করব তখন সেখান থেকে আমরা কিছু লেসন লার্ন করব। লেসন্স গুলি কিরকম হতে পারে? তুমি যখন একটা প্রোগ্রাম করতে যাও, প্রোগ্রাম করতে গিয়ে একটা লাইন লিখলে, সেই লাইনটা দেখলে যে সেটা হচ্ছে সিনট্যাক্স এরর দেখাচ্ছে। সাপোজ প্রিন্টের জন্য একটা লাইন লিখলে, লিখে দেখলে যে প্রিন্টের জন্য প্রিন্ট লিখে, আমি সি এর কথা বলছি, প্রিন্ট লিখে সেখানে তারপর যা যা লিখার ব্র্যাকেট ট্যাকেট দিয়ে লিখে দিলে, তখন তোমার কোডটা যখন রান করালে তখন দেখলে কি যে সেখানে সিনট্যাক্স এরর দেখাচ্ছে। তো তোমার কোনো আইডিয়া নাই আসলে সিনট্যাক্স এরর কেমন হয়, কিন্তু তুমি খুঁজে খুঁজে দেখলে যে ওখানে তুমি প্রিন্ট যে ফাংশনটা, যেভাবে বানানটা লেখার কথা তুমি সেভাবে লিখো নাই। তারপর তুমি কি করলে, সেটাকে এডিট করে দিলে, চেঞ্জ করে দিলে, চেঞ্জ করে প্রপার ওয়েতে লিখলে, লেখার পরে দেখলে যে হ্যাঁ প্রোগ্রামটা তোমার সাকসেসফুলি রান করছে। এখন যখন তুমি দেখবে যে তোমার পাশে তোমার ফ্রেন্ড একটা প্রোগ্রাম রান করালো, সেখানে সিনট্যাক্স এরর দেখাচ্ছে, তখন তুমি প্রথম কি করবে? প্রথমে গিয়ে তুমি খুঁজবে যে সে ফাংশন গুলো ঠিক মতো লিখলো কিনা। তো এই যে তুমি যে খুঁজবে যে তার ফাংশন গুলো ঠিক মতো লিখলো কিনা, এটা তুমি কোথা থেকে লার্ন করলে? এই লার্নিংটা কোথা থেকে হলো?
আগে যে কোড করলাম ওই কোডে যে এররটা দেখা গেল হ্যাঁ, ওখান তুমি থেকে। যে তুমি যে প্রবলেমটা ফেস করলে এবং সেই প্রবলেমটা তুমি যেভাবে সলভ করলে, আমাদের নর্মাল সাইকোলজি কিন্তু এভাবেই কাজ করে। আমরা প্রথমে ওই প্রবলেমটাই খোঁজার চেষ্টা করি যে সেম প্রবলেমটা হলো কিনা। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা মানে শিখলাম যে কিভাবে সিনট্যাক্স এরর আসলে কিভাবে আমরা সেটাকে সলভ করতে পারি। একইভাবে যখন বড় প্রজেক্ট করতে যাওয়া হয় তখন বিভিন্ন ধরনের রিস্ক আসে। সেই রিস্ক আসলে সেই রিস্ক গুলাকে কিভাবে ম্যানেজ করা হলো, কোনো এরর আসলো সেই এররটাকে কিভাবে সলভ করা হলো, সেগুলা সেইগুলাই হচ্ছে তোমার এই প্রজেক্টের জন্য লেসন। তোমাদেরকে কি আমি মিউট করে দিছি সবাইকে নাকি? না ম্যাম। আচ্ছা, তোমরা কথা বলতে পারছো, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এই যে প্রজেক্ট থেকে আমরা যে ভুলগুলা কিভাবে সলভ করলাম, আবার রিস্ক আসলে সেটা কিভাবে আমরা ম্যানেজ করলাম, এগুলাই হচ্ছে লেসন। এই লেসন গুলো আমরা ডকুমেন্ট আকারে রেখে দেব। কেন রেখে দেব? পরবর্তী কোনো প্রজেক্টে যদি সিমিলার প্রবলেম অ্যারাইজ হয় তাহলে যেন আমরা সেটা সলভ করতে পারি। এখন বলতে পারো যে হচ্ছে আমরা তো সবাই একসাথেই কাজ করলাম, তাহলে আমরা কেন এগুলা ডকুমেন্ট আকারে রেখে দেবো, অযথা কেন আমরা রিডান্ডেন্ট ডাটা রাখবো? তো কথা হচ্ছে যে আসলে যদিও তুমি একই অর্গানাইজেশনে কাজ করো কিন্তু নট নেসেসারি যে পরবর্তী প্রজেক্টেও তোমার সেম টিম মেম্বাররাই থাকবে। কারণ প্রত্যেকটা প্রজেক্টের জন্য নতুন করে টিম গঠন করা হয়। সুতরাং ডকুমেন্ট আকারে রেখে দিলে পরবর্তীতে যে টিমই কাজ করুক না কেন সেই ধরনের প্রজেক্ট, আগে যে প্রজেক্টটা হয়েছিল সেই প্রজেক্টের বিভিন্ন ডকুমেন্টস থেকে সে লার্ন করতে পারবে। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে। তাহলে দেখো এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে স্ক্রাম কিভাবে কাজ করে। আউটলাইন, প্ল্যানিং এন্ড আর্কিটেকচারাল ডিজাইন। এখানে আমাদের রিকোয়ারমেন্টস আসবে, রিকোয়ারমেন্টসটাকে প্ল্যানিং করব এবং সেই অনুযায়ী আর্কিটেকচারাল ডিজাইন করব। ডিজাইন করে এক একটা স্প্রিন্ট তৈরি করব। সেই স্প্রিন্ট গুলি কিন্তু এই সাইকেলে কমপ্লিট হবে। একটা সাইকেলে একটা স্প্রিন্টই কমপ্লিট হবে। এভাবে কমপ্লিট হতে হতে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন চলে যাব হচ্ছে প্রজেক্ট ক্লোজারের দিকে। জাস্ট আগের তিনটা ফেজ, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এন্ড থার্ড ফেজ, নাথিং এলস। তাহলে স্প্রিন্ট সাইকেল কি দেখো। স্প্রিন্টস আর ফিক্সড লেন্থ, নর্মালি 2 to 4 weeks. They correspond to the development of release of the system in XP. এটা অনেকটা হচ্ছে এক্সপি তে যে প্রত্যেকটা ইনক্রিমেন্টে একটা করে রিলিজ হতো, এখানে হচ্ছে প্রিন্ট। ওখানে ছিল টাস্ক, এখানে হচ্ছে প্রিন্ট। আর এক্সপি তে ছিল যে খুব দ্রুত কাজ করা হয়, আর এখানে দেখো নর্মালি একটা স্প্রিন্ট কত দিনে শেষ করা হয়, 2 থেকে 4 সপ্তাহের মধ্যে। এটা হচ্ছে একটু ডিফারেন্ট। তারপর তার স্টার্টিং পয়েন্ট ফর প্ল্যানিং ইজ দ্য প্রোডাক্ট ব্যাকলগ। ব্যাকলগ হচ্ছে যে আমরা এই যে স্প্রিন্ট, এই স্প্রিন্টারে বিভিন্ন ওয়ার্ক, যে ওয়ার্ক গুলো আসলে আমরা প্রজেক্ট মানে আমরা করব, ফিউচারে আমরা করব। দেখো এখানে বলা আছে হুইচ ইজ দ্য লিস্ট অফ ওয়ার্ক টু বি ডান অন দ্য প্রজেক্ট। প্রথম পয়েন্টটা কি তাহলে, আমরা কি কি করব সেটা ঠিক করে নেব। তারপরে চলে যাব হচ্ছে প্রিন্ট সাইকেলে। তারপর দেখো the selection phase involves all of the project team who work with the customer to select the features and functionality to be developed during the sprint. তাহলে দেখো এই ফেজে আমরা কি করব, এই ফেজে করব হচ্ছে প্রজেক্টের যে টিম মেম্বার এবং হচ্ছে কাস্টমার সকলে মিলে একটা ফিচার ঠিক করব এবং একটা ফাংশনাল ইউনিট ঠিক করব, যেটা আমরা স্প্রিন্ট সাইকেলে একটা সাইকেলে আমরা কমপ্লিট করব। একটা সাইকেলে, কিন্তু একটা সাইকেলে আমরা কমপ্লিট করব কোন টাস্কটা সেটা আমরা সিলেক্ট করব। ক্লিয়ার?
জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, দেখো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমরা রাজি থাকি যে আমরা এটাই ডেভেলপ করব, তাহলে চলে যাব হচ্ছে ডেভেলপমেন্টে। এবং এই স্টেজে is isolated from the customer and the organization। যে ডেভেলপমেন্ট টিম আছে এই স্টেজে কি হবে, কাস্টমার থেকে আইসোলেটেড হয়ে যাবে। এবং অর্গানাইজেশন কারা, তুমি যে প্রতিষ্ঠানের জন্য কাজ করছো তার যে ম্যানেজমেন্ট অথরিটি আছে তারা হচ্ছে অর্গানাইজেশন, তাদের থেকে আলাদা হয়ে যাবে। তাদের আর এখন আর আসলে দরকার নাই। এবং সকল কমিউনিকেশন ঘটবে কার মাধ্যমে, স্ক্রাম মাস্টার। স্ক্রাম মাস্টার হচ্ছে একজন পার্সন, যে পার্সন তুমি তোমার যে অ্যাজাইল প্রজেক্টটা চলছে সেই প্রজেক্টটা স্ক্রাম ফ্রেমওয়ার্ক দিয়ে হচ্ছে কিনা সেটা মনিটরিং করবে। মনিটরিং না, সরি, সেটা হচ্ছে আসলে অর্গানাইজার বলতে পারো, বা একজন হচ্ছে কোলাবোরেটিভ পার্সন, যে হচ্ছে সবার সাথে কমিউনিকেট করবে। এটা মানে যোগাযোগের একটা মাধ্যম বলতে পারো। সে কিন্তু কোনো হায়ার অথরিটি না। মানে তোমাদের যে কাজটা স্ক্রামের মাধ্যমে হচ্ছে সেখানে দিনে একটা মিটিং করতে হচ্ছে, কি কি নলেজ আছে, কি কি প্রবলেম ফেস করছো সেগুলো শেয়ার করতে হচ্ছে। তো এই যে মিটিংটা, সেই মিটিংটা কল করবে হচ্ছে স্ক্রাম মাস্টার। এবং কারোর সাথে কমিউনিকেট করতে হলে থ্রু দ্য স্ক্রাম মাস্টার কমিউনিকেট করবে। বুঝতে পারছো, স্ক্রাম মাস্টার হচ্ছে একজন পার্সন যে আসলে ফেসিলিটেট করে এই স্ক্রাম অনুযায়ী প্রজেক্টটা ডেভেলপ হচ্ছে কিনা। ওকে, তাহলে the জি role ম্যাম। of Scrum Master is to protect the development team from external distraction। এবং এখানে পুরোটাই হবে হচ্ছে স্ক্রাম মাস্টারের থ্রুতে, কোনো এক্সটার্নাল ইন্টারফেয়ারেন্স থাকবে না। At the end of sprint, the work done is reviewed and presented to stakeholders। একটা স্প্রিন্ট সাইকেল যখন শেষ হবে তখন হচ্ছে স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেট করবে। দেখো, প্রথমে আমরা যখন স্প্রিন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিন্তু আমরা কাস্টমার থেকে আইসোলেটেড হয়ে গেছি। আইসোলেটেড হয়ে আমাদের বাকি ডেভেলপমেন্টটা করে তারপরে আমরা আবার কাস্টমারকে দেখাবো এবং কাস্টমারের কাছ থেকে রিভিউ নেব। রিভিউ নিয়ে তারপরে আমরা নেক্সট সাইকেল শুরু করব কিনা, বা কোন স্প্রিন্টটা শুরু করব সেটা আমরা পরে সিলেক্ট করব। এভাবেই স্প্রিন্ট সাইকেলটা চলতে থাকবে। ক্লিয়ার? জি জি ম্যাম। ম্যাম। তাহলে দেখো এই স্ক্রামের টিম ওয়ার্কটা কিভাবে হবে। আসলে স্ক্রামের টিম ওয়ার্কটা পুরোটাই মেনটেন করবে কে, পুরো টিমটাই মেনটেন করবে কে, স্ক্রাম মাস্টার ম্যাম। স্ক্রাম মাস্টার। পুরো টিমটাই মেনটেন করবে। এবং এখানে যা যা করা দরকার কি কি করবে দেখো, অ্যারেঞ্জ দ্য মিটিং, ট্র্যাকস দ্য ব্যাকলগ অফ ওয়ার্ক টু বি ডান, রেকর্ডস ডিসিশন, measures progress against the backlog, and communicates with customer and management outside of the team। দ্যাট মিন্স হচ্ছে সে প্রোগ্রাম করা ছাড়া আর বাকি যত কমিউনিকেশন রিলেটেড, ডকুমেন্টেশন, প্রিজার্ভেশন, এই সব কিছু করবে হচ্ছে স্ক্রাম মাস্টার। এবং ডেইলি একটা শর্ট মিটিং এর ব্যবস্থা করবে, সকল ইনফরমেশন শেয়ার করবে সব টিম মেম্বারের মধ্যে। তাহলে সে আসলে একটা কমিউনিকেশন মিডিয়া হিসেবে কাজ করবে। এবং এটার জন্য কিন্তু আসলে স্পেশাল কোয়ালিফিকেশন দরকার। কারণ কিভাবে কমিউনিকেট করবে, কিভাবে ব্যাকলগের রেকর্ডটা রাখবে, কিভাবে মানে আহ, উম, আহ, একজন ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেট করতে হয়, কিভাবে কাস্টমারের সাথে কমিউনিকেট করতে হয়, এসব কিছুর জন্য একটা স্পেশাল স্কিল দরকার হয়। এটা তোমরা পড়ে নেবে, স্ক্রাম বেনিফিট এই একই জিনিস। তো এখানে আর করব না। এখন হচ্ছে যে আসলে লার্জ সিস্টেম সেটা কি এজাইলে সম্ভব কিনা, লার্জ সিস্টেম এজাইলে ডেভেলপ করা সম্ভব? না ম্যাম। সম্ভব না, কিন্তু লার্জ সিস্টেমের যদি কোনো সাব সিস্টেম থাকে সেই সাব সিস্টেমটা এজাইল দিয়ে ডেভেলপ করা সম্ভব। সম্ভব।
তো এই জন্য বড় যে সিস্টেম গুলি হয় সেগুলো আসলে অনেকগুলি প্রসেসের সমন্বয়ে তৈরি করা হয়। তাহলে আমরা এখানে এজাইলটা ক্লোজ করব। এজাইল নিয়ে আর কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। ওকে, আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট কি কি টপিক কভার করবে? রিস্ক ম্যানেজমেন্ট, ম্যানেজিং পিপল এন্ড হচ্ছে টিম ওয়ার্ক। তো প্রথমে আসো, প্রজেক্ট ম্যানেজমেন্ট কি? প্রজেক্ট ম্যানেজমেন্ট আমাদের একটা সফটওয়্যার প্রজেক্টের জন্য কি কি কনস্ট্রেন্ট থাকতে পারে সেটা বলতে পারবে? কি কি কনস্ট্রেন্ট থাকতে পারে? আমরা কিন্তু পড়ছি, আমরা সিস্টেম অ্যানালাইসিসে পড়ছি, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এও পড়ছি। মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কেন আসলো সেখানেও পড়ছি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। সফটওয়্যার আসলে সফটওয়্যার প্রজেক্টটা কেন ম্যানেজ করতে হয়, যে কোনো প্রজেক্টই কেন ম্যানেজমেন্ট কেন প্রয়োজন? কোনো সফটওয়্যার রিলেটেড অ্যান্সার দিতে হবে না, তোমরা ডেইলি পার্সপেক্টিভে নিজেদের পার্সোনাল পার্সপেক্টিভে বলো যে কোনো কিছু ম্যানেজমেন্ট কেন প্রয়োজন পড়ে। ম্যাম, একটা প্রজেক্ট যখন বা সফটওয়্যার যখন আমরা বাজারে ছাড়ি, মার্কেটে ছাড়ি, তখন সেটাতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেটার কোনো ফল্ট আছে কিনা, মানুষের কাছে সেটা প্রপারলি ইউজ হচ্ছে না, মানুষ সেটাকে মানে কাজে ঠিক মতো কাজে লাগাতে পারছে কিনা, এগুলো সব মানে বোঝার জন্য আমাদের কিছুদিন একটা প্রজেক্টকে ম্যানেজ করতে হয়, মানে মেনটেন করে রাখতে হয়। না না, ওটা হচ্ছে তুমি যেটা বলছো সেটা হচ্ছে মেইনটেনেন্স, নট ম্যানেজমেন্ট। এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, সফটওয়্যার ম্যানেজমেন্ট কিন্তু না। তুমি আগে দেখো নামটা, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট হচ্ছে একটা সফটওয়্যার, তুমি যখন রিকোয়ারমেন্টস পাবে এবং যতদিন পর্যন্ত না ডেলিভার করবে ততদিন পর্যন্ত আমরা বলি নাই প্রজেক্টটা চলছে। জি ম্যাম। তো সেটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট আর কিছুই না, এটা সফটওয়্যার প্রজেক্ট হোক বা অন্য যে কোনো প্রজেক্ট হোক, সেটা ম্যানেজ করার কেন প্রয়োজন পড়ে? সাপোজ এই যে এখন চলছে আমাদের অনলাইন ক্লাস প্রজেক্ট, এটাও একটা প্রজেক্ট, মানে অনলাইন ক্লাস প্রজেক্ট চলছে এখন। এখন এই যে আমার যে অনলাইন ক্লাসটা হচ্ছে সেটাকে আমি কোনোভাবে ম্যানেজ করছি? জি ম্যাম। ম্যানেজ করছি না। আমি তোমাদের মানে তোমাদের গ্রুপে ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে ক্লাসটা হবে কিনা বা কবে হবে, হলে আমি তোমাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, ম্যানেজ করছি না? যদি আমি এই ওয়েতে না করতাম তাহলে কি এলোমেলো হয়ে যেত না? আমি যদি সরাসরি একটা মিটিং কল করে আমি মিটিং নিয়ে বসে যেতাম, তোমাদেরকে কোনো লিংক আমি শেয়ার করি নাই বা ফোনে হয়তো বলতাম একজনকে, বাকিদেরকে বলি নাই, তাহলে ম্যানেজমেন্টটা আরো মানে অড হয়ে যেত না? তারপরে জি ধরো ম্যাম। তোমাদের ক্লাসের একজন সিআর তোমরা কেন ঠিক করো? তোমরা তো সবাই ক্লাসের মেম্বার, তাহলে একজন সিআর কেন ঠিক করতে হয়? সবকিছু গুছায় ম্যানেজ করে টিচারদের সাথে আমাদের দ্যাটস দ্য মানে পয়েন্ট, ম্যানেজ কানেকশন। করা। জি ম্যাম। তো সফটওয়্যার প্রজেক্ট যখন চলে, আমি প্রথম যে কোশ্চেনটা তোমাদের করছিলাম যে কিছু কনস্ট্রেন্ট থাকে বা কিছু শর্ত থাকে, তার মধ্যে প্রধান দুইটা শর্ত হচ্ছে যে প্রজেক্টটা শেষ করতে হবে উইদিন টাইম এন্ড উইদিন বাজেট। এই দুইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ শব্দ বা খুব গুরুত্বপূর্ণ শর্ত। একটা হচ্ছে উইদিন টাইমে প্রজেক্টটা শেষ করতে হবে, আর একটা হচ্ছে উইদিন বাজেট। তো একটা কাজ
সময়ের মধ্যে হচ্ছে কিনা সেইটার সেটা দেখার জন্য অবশ্যই একটা ম্যানেজমেন্ট প্রয়োজন পড়ে। এখন আমি একটা টিমকে কাজ দিয়ে দিলাম, আমি কাজটা দেখলাম না, 6 মাস পরে আমি জিজ্ঞেস করলাম তোমার কাজটা হলো, তুমি 6 মাস পরে বলতে পারো কাজটা হলো, বলতে পারো হয়নি, আরো আমার সময় লাগবে। সেটা না করে আমি যদি তোমাকে 6 মাস যে ডিউরেশন, সেই ডিউরেশনের প্রত্যেক উইকে তোমার প্রোগ্রেসটা কোথায় হচ্ছে, প্রোগ্রেসটা কেমন হচ্ছে, প্রোগ্রেসটা আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী হচ্ছে কিনা, এগুলো যদি আমি প্রত্যেক উইকে মনিটরিং করি, তাহলে কিন্তু আমি এনশিওর করতে পারি যে আমার প্রজেক্টটা 6 মান্থে শেষ হবে। তো এই যে আমি মনিটরিং করছি, এই যে আমি চেক করছি, এটাই হচ্ছে এক ধরনের ম্যানেজমেন্ট। বা তোমাকে আমি ডেডলাইন দিয়ে দিচ্ছি যে এই 1 সপ্তাহের মধ্যে তোমাকে এইটুকু টাস্ক কমপ্লিট করে দিতে হবে, এটা হচ্ছে ম্যানেজমেন্ট। আবার দেখো যে তাহলে আম, একটা সফটওয়্যারের ক্ষেত্রে তুমি 1 সপ্তাহ পরে কি আমাকে কোনো ডেলিভারেবল দিতে পারবে বা কোনো ডেভেলপড অংশ দিতে পারবে? এটা সম্ভব না। কারণ দেখা যায় কি যে একটা অংশের সাথে আরেকটা অংশ জড়িত। মানে একটা সপ্তাহেই যে আমাকে একটা ফাংশনাল ইউনিট ডেলিভার করতে পারবে বা হচ্ছে একটা এক্সিকিউটেবল ফরম্যাটের সফটওয়্যারটা ডেলিভারি দিতে পারবে, সেটা কিন্তু সম্ভব না। তো সেটা যেহেতু সম্ভব না, তাহলে আমি প্রোগ্রেসটা মেজার করব কিভাবে? আমি প্রোগ্রেসটা মেজার করব হচ্ছে কিছু ডকুমেন্টেশনের মাধ্যমে। তুমি যদি আমাকে বলো যে 80% আমার হচ্ছে প্রোগ্রামিং এর কাজ শেষ, আমি কিভাবে মেজার করব তোমার 80% কাজ শেষ হলো কিনা? কোনো ওয়ে আছে তোমার 80% প্রোগ্রামিং এর কাজ শেষ হলো কিনা সেটা মেজার করার? বলতে পারবে আমাকে কোনো উপায় আছে? আচ্ছা, অনেকেই তো প্রজেক্ট করছো, প্রোগ্রামিং করছো, তো তুমি ধরে নিলে তোমার 80% কাজ শেষ, তোমার 20% কাজ করতে হবে। তখন তুমি 20% কাজ করতে গিয়ে দেখলে যে সেখানে তোমার আরো 80%-এর মতো, মানে 80%-এ যতখানি প্রোগ্রামিং করছিলে ততখানি প্রোগ্রামিং আবার করতে হচ্ছে। তাহলে তুমি কি করে বলবে যে তোমার 80% প্রোগ্রামিং এর কাজ শেষ? এটা তুমি বলতে পারবে না, বা এটা কোনো মেজারমেন্ট ওয়ে না। বুঝতে পারছো? ম্যাম। এটা এটা দিয়ে মেজার করা যায় না যে তোমার 80% কাজ শেষ হয়ে গেছে। তাহলে কিভাবে মেজার করা যায় তোমার কতখানি ফাংশনাল ইউনিট কাজ হলো, সেটার হচ্ছে ডকুমেন্টেশন রাখা। এটা যখন আরো নিজেরা কাজ করবে তখন বুঝতে পারবে। তাহলে দেখো, সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট কি আসলে? কনসার্ন উইথ অ্যাক্টিভিটিস ইনভলভড ইন এনশিওরিং দ্যাট সফটওয়্যার ইজ ডেলিভার্ড on time and on schedule and in accordance with the requirements of the organization developing and procuring the software। একটা হচ্ছে একদম সময়ের মধ্যে, যে শিডিউল ছিল সেটার মধ্যে, এবং অর্গানাইজেশনের যে রিকোয়ারমেন্টস ছিল সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী শেষ করা। আরেকটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ নিডেড বিকজ সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ অলওয়েজ সাবজেক্ট টু বাজেট এন্ড শিডিউল কনস্ট্রেন্ট দ্যাট আর সেট বাই দ্য অর্গানাইজেশনাল ডেভেলপিং দ্য সফটওয়্যার। কেন বাজেটের মধ্যে করতে হবে এবং কেন সময়ের মধ্যে করতে হবে, আই থিংক এটা এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই, আছে? জি ম্যাম। না না ম্যাম। ম্যাম। আমার মনে হয় না যে এক্সপ্লেন করার দরকার আছে যে কেন সময়ের মধ্যে করতে হবে। তাহলে আমরা এইটুকু ধরে নিই যে প্রজেক্ট ম্যানেজমেন্টটা করতে হয় যেন প্রজেক্ট রিকোয়ারমেন্টস অনুযায়ী তৈরি হয়, সময়ের মধ্যে হয় এবং বাজেটের মধ্যে হয়। এই জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টটা প্রয়োজন। তাহলে কি কি ক্রাইটেরিয়া হলে আমরা বুঝে নেব যে আমাদের প্রজেক্টটা সাকসেসফুল? ডেলিভার দ্য সফটওয়্যার টু দ্য কাস্টমার এট দ্য এগ্রিড টাইম, সময়ের মধ্যে আমরা ডেলিভারি দিতে পারলাম, আমাদের যে কস্ট সেটা আমরা বাজেটের মধ্যেই রাখলাম, আমরা যে সফটওয়্যারটা ডেলিভারি দিলাম সেটা কাস্টমারের এক্সপেকটেশন অনুযায়ী হলো, এবং ফাইনালি মেনটেইন এ হ্যাপি অ্যান্ড ওয়েল ফাংশনিং ডেভেলপমেন্ট টিম। যে টিমটা কাজ করলো তাদের মধ্যে একটা
হ্যাপি এনভায়রনমেন্ট মেনটেন হলো শুরু থেকে শেষ পর্যন্ত। অনেক সময় এরকম হয় যে তোমার টিম মেম্বারদের মধ্যে ঝগড়া লেগে যায়, টিম মেম্বারদের মধ্যে ঝগড়া লেগে একজন হয়তো স্কিলড তোমার মেম্বার সে চলে গেল। আমি কিন্তু এখন অ্যাজাইল বলছি না, আমি কিন্তু এখন ওভারঅল প্রজেক্টের কথা বলছি, বোথ অ্যাজাইল এন্ড প্লেন ড্রাইভেন, বোথ স্মল এন্ড হচ্ছে লার্জ প্রজেক্ট। তো এখানে কোনো স্পেসিফিক প্রসেসের সাথে এটাকে মেলানো যাবে না। তো তোমাকে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার টিম মেম্বারদের মধ্যে সবসময় একটা হ্যাপি এনভায়রনমেন্ট মেনটেন করতে হবে, যেন কারোর সাথে কারো কোনো সমস্যা সৃষ্টি না হয়। যদি সমস্যা সৃষ্টি হয় তাহলে তোমার ফাইনাল আউটকামটা ভালো আসবে না। তো এই টিম মেম্বারদের মধ্যে যে শুধুমাত্র একজন আরেকজনের সাথে প্রবলেম অ্যারাইজ হলেই কেবলমাত্র প্রোডাক্টিভিটিটা খারাপ হয়ে যাবে তা কিন্তু না। সাপোজ তোমার কোনো টিম মেম্বার অসুস্থ হয়ে গেল, তুমি অসুস্থ টিম মেম্বারকে ছুটি না দিয়ে কি করছো, তাকে অফিস করাচ্ছ, তাকে কাজ করাচ্ছ, তখন তার যে আউটকাম, বরঞ্চ তাকে 2 দিন রেস্ট নিতে দিলে আউটকামটা আরো বেশি ভালো হতো। এটা এজ এ প্রজেক্ট ম্যানেজার তোমাকে বুঝতে হবে যে কিভাবে প্রোডাক্টিভিটিটা ভালো আসবে। তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে যে গুগল, ফেসবুক, ওদের যে হচ্ছে উম, যে অফিস, সেই অফিসে সাইক্লিং করা যায়, সেই অফিসে সাঁতার কাটা যায়, ঘুমানো যায়, সেই অফিসে কোনো ফিক্স টাইম নাই, সেই অফিসে জাস্ট অ্যাজ লাইক এজ ইউনিভার্সিটি স্টুডেন্ট এমপ্লয়িরা এইভাবে চলাফেরা করতে পারে বা জীবনযাপন করতে পারে। তো সেজন্য কি ফেসবুক গুগলের কোনো আউটকাম খারাপ হচ্ছে? না ম্যাম। তোমরা জানো যে ওদের এনভায়রনমেন্টটা কিন্তু অনেক ফ্রেন্ডলি, মানে একটা ইউনিভার্সিটিতেও এত ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট নাই, ওরা যে ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে কাজ করে। তো এই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দেওয়ার কারণে ওরা কিন্তু রিল্যাক্সে ওদের আইডিয়া গুলো জেনারেট করতে পারছে, এবং হচ্ছে ওরা কাজ করে আনন্দ পাচ্ছে, কাজ করে আনন্দ পেলেই কিন্তু প্রোডাক্টিভিটিটা ভালো হয়। তোমাকে চাপে বসায় দিলে তোমার যে আউটপুট আসবে, আর তোমাকে একটা ফ্রি এনভায়রনমেন্টে ছেড়ে দিলে আউটপুটটা ভালো আসবে। কিন্তু তারপরেও কিছু মেনটেনিং প্রয়োজন। কেন মেনটেনিং প্রয়োজন? আমাদের ওই যে বাজেট এবং টাইম, ওর মধ্যে কাজ করতে হবে। তো এজ এ প্রজেক্ট ম্যানেজার তোমাকে বুঝতে হবে যে তুমি কতটুকু ফ্রি এনভায়রনমেন্ট প্রোভাইড করবে এবং কতটুকু তাদেরকে হচ্ছে ফাইন্ডিংস এর মধ্যে রাখবে। সবকিছুই করতে হবে হচ্ছে একটা ভালো আউটকামের জন্য। তো ওরা যে কাজটা করে সেটা যদি বাংলাদেশের কোনো সফটওয়্যার কোম্পানি করে তাহলে আউটকাম কেমন আসবে? কেমন আসবে বলো তো? খুব একটা ভালো আসবে না। আরো অন্যরা বাকিরা বলো। বাকি অনেকেই কথাই বলছো না কেন? ম্যাম ভালো এনভায়রনমেন্ট পেলে তো ম্যাম আউটকাম ভালো, ভালো আসে না। হ্যাঁ, আউটকাম ভালো আসার কথা, কিন্তু কথা হচ্ছে যে আমাদের একটা হ্যাবিট আছে যে আমরা যখন সুবিধা পাই তখন সুবিধাটাই নিতে থাকি। ওরা যেমন হচ্ছে যে কাজও করে দিচ্ছে, যেমন কোন কোন কান্ট্রিতে যদি বেকার ভাতা চালু করে তাহলে দেখা যাবে যে আর কেউ কাজ করছে না, বেকার ভাতা নিয়েই স্যাটিসফাইড। আবার কোন কোন কান্ট্রিতে দেখো বেকার ভাতা আছে, মানে যারা হচ্ছে আনএমপ্লয়েড তাদের জন্য একটা ভাতা প্রোভাইড করা হয়, কিন্তু তাতে করে তাদের আনএমপ্লয়েড অবস্থায় থাকার টেন্ডেন্সিটা নাই। তো এটা হচ্ছে এটা গভর্নমেন্টও বুঝতে পারে যে তাদের দিয়ে কিভাবে কাজ করানো সম্ভব। আবার এখানে আরেকটা কথা আছে যে তোমার টিম মেম্বারের মধ্যে কেউ কেউ আছে এমন যে আন্ডার প্রেসারে ভালো কাজ করতে পারে, কেউ কেউ আছে হচ্ছে যে যখন স্ট্রেস লেভেল হাই থাকে তখন তার আউটপুট ভালো আসে, কেউ কেউ আছে যখন স্ট্রেস লেভেল হাই থাকে তখন সে হচ্ছে কোনো আউটকামই দিতে পারে না। তো এজ এ প্রজেক্ট ম্যানেজার এটা তোমাকে দেখতে হবে যে কিভাবে ভালো আউটকাম নিয়ে আসা সম্ভব। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম ওকে। সফটওয়্যার ম্যানেজমেন্ট কেন প্রবলেম, মানে সফটওয়্যার ম্যানেজমেন্টের আসলে ইয়েগুলা কি, বাধাগুলা কি কি?
আমরা জানি যে সফটওয়্যার প্রোডাক্ট হচ্ছে ইনট্যাঞ্জিবল, যেহেতু দেখা যায় না সেহেতু হচ্ছে প্রোগ্রেস মেজার করাটা ডিফিকাল্ট। যেটা আমি একটু আগে বললাম যে আমাকে তুমি বললে 80% প্রোগ্রামিং কমপ্লিট, আমি কিভাবে কি করে বুঝবো যে তোমার 80% কমপ্লিট কিনা? আমি দেখতে পাচ্ছি না, এটা তো দেখার কথা না, দেখে বোঝা যাওয়ার কথা না। তারপর হচ্ছে মেনি সফটওয়্যার প্রজেক্টস আর ওয়ান অফ প্রজেক্ট। ওয়ান অফ প্রজেক্ট হচ্ছে যে অনেক বড় বড় প্রজেক্ট, এমন প্রজেক্ট হয় যে যেটা পরবর্তীতে আর কখনোই রিপিট হয় না, হুবহু রিপিট হয় না। যদি হুবহু রিপিট না হয় তাহলে কিন্তু তুমি আগে প্রজেক্টটা যেভাবে ম্যানেজ করছিলে পরের প্রজেক্টটাও একইভাবে ম্যানেজ করবে, সেটা সম্ভব হয় না, কখনোই সম্ভব হয় না। এক একটা প্রজেক্ট ভিন্ন, সেম টাইপস অফ প্রজেক্ট, বাট 6 মাস আগে করো 6 মাস পরে করো চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে? টেকনোলজি চেঞ্জ হচ্ছে, বিজনেস চেঞ্জ হচ্ছে, টাইম চেঞ্জ হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে। সুতরাং কখনোই বলতে পারবে না যে একই প্রজেক্ট রিপিট হতে পারে, এই জন্য প্রজেক্ট গুলিকে বলা হয় ওয়ান অফ প্রজেক্ট। তারপর হচ্ছে সফটওয়্যার প্রসেসর ভেরিয়েবল অ্যান্ড অর্গানাইজেশনাল স্পেসিফিক। আমরা যখন প্রসেস পড়ছি তখন আমরা জানি যে কোনো সফটওয়্যার প্রসেসই আইডিয়াল না, সেটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে, প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে। সুতরাং আমি প্রজেক্ট গুলোকে কোনো নির্দিষ্ট ফ্রেমওয়ার্কে ফেলতে পারবো না। নির্দিষ্ট ফ্রেমওয়ার্কে ফেলে দিলে কিন্তু ম্যানেজমেন্টটা সহজ হয়ে যায়, বাট যখন কোনো নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক থাকবে না তখন তোমাকে মানে বের করে আনতে হবে যে কোন ফ্রেমওয়ার্কটা সুইটেবল, বা কোন দুইটা ফ্রেমওয়ার্ক সুইটেবল, বা কতগুলি ফ্রেমওয়ার্ক এখানে সুইটেবল। বুঝতে পারছো? জি ম্যাম। জি। তাহলে কেন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে? ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট ইজ ইনট্যাঞ্জিবল, সেকেন্ড হচ্ছে সফটওয়্যার প্রজেক্টস আর ওয়ান অফ প্রজেক্টস, এন্ড থার্ড হচ্ছে সফটওয়্যার প্রসেসর ভেরিয়েবল এন্ড অর্গানাইজেশনাল স্পেসিফিক। অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করবে। ওকে। জি ম্যাম। ম্যানেজমেন্ট কি কি অ্যাক্টিভিটিস পারফর্ম করে থাকে? ফার্স্ট হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং। প্রজেক্ট প্ল্যানিং এ কি কি কাজ থাকে? প্ল্যানিং এ হচ্ছে যখনই একটা প্রজেক্ট আসবে সেই প্রজেক্টটা কিভাবে করবে, শিডিউলিংটা, টাস্কটা, কারা কাজ করবে, এগুলো সম্পর্কে একটা প্ল্যান করা। যেমন তোমাকে যদি আমি এখন একটা সফটওয়্যার করতে বলি, তুমি তখন খুঁজতে থাকবে কি এই ধরনের কাজ আর কে করছে, বা কাকে তুমি পার্টনার হিসেবে নিবে। তোমাদের এই যে ফোর্থ ইয়ারের প্রজেক্টই হোক বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্রজেক্টই হোক, যখন বলি যে একটা প্রজেক্ট করবো, দুইজনে করবো, তখন কি তোমরা খুঁজতে থাকো না যে মনে মনে প্ল্যানিং করতে থাকো কার সাথে কাজ করবে? তার মানে হচ্ছে এখানে পিপল অ্যাসাইনিং একটা প্ল্যান। আরেকটা প্ল্যানিং হচ্ছে যে কত দিনের মধ্যে করতে হবে। দেখো এখানে দুইটা প্রজেক্ট অলরেডি তোমাদের চলছে, একটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ফাইনাল ইয়ার প্রজেক্ট। দুইটা প্রজেক্টের জন্য শিডিউল কিন্তু ভিন্ন। তো শিডিউল যেহেতু ভিন্ন, সুতরাং দুইটা প্রজেক্ট নিয়ে তোমার প্ল্যানিংও কিন্তু ভিন্ন। প্ল্যানিং ভিন্ন না? একটা প্রজেক্ট তোমাকে শেষ করতে হবে উইদিন 6 মান্থ, একটা প্রজেক্ট শেষ করতে হবে 12 মান্থ। যেটা 6 মান্থে শেষ করবে সেটার ভলিউমটা একটু কম হবে, যেটা 12 মান্থে শেষ করবে সেটার ভলিউমটা একটু বেশি হবে। ঠিক আছে? জি ম্যাম। এবং হচ্ছে যেটার ভলিউমটা বেশি হবে সেটার জন্য তোমার বাজেটটাও একটু বেশি বাজেট হবে, বেশি। যেটার ভলিউমটা কম হবে সেটার বাজেটটাও একটু কম হবে। তো দেখো যখন এখন তোমরা এই সময়ে দুইটা প্রজেক্ট রান করছো, দুইটা প্রজেক্টের জন্য তোমার নিজের ক্ষেত্রেই কিন্তু প্ল্যানিংটা ভিন্ন হয়ে গেল, মানে প্রজেক্ট ওয়াইজ প্ল্যানিং করতে হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং। তারপরে আমরা প্রজেক্ট প্ল্যানিং নামে একটা চ্যাপ্টারই পড়বো, সেখানে আরো অনেক ডিটেলস আছে। তারপর হচ্ছে রিপোর্টিং। এই রিপোর্টিং প্রত্যেকটা ফেজে ফেজেই, মানে এই ম্যানেজমেন্ট করতে গেলে একদম রিকোয়ারমেন্টস থেকে শুরু করে প্রত্যেকটা ফেজে ফেজে রিপোর্ট জেনারেট করতে হয়। কারণ কি, কোনো অর্গানাইজেশনাল অথরিটি, সাপোজ হচ্ছে একটা অর্গানাইজেশনের ম্যানেজার, একটা অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজার, যে হয়তো এই আইটি রিলেটেড কোনো কাজই না, সে হয়তো বিজনেস, তার হয়তো একটা বিজনেস ডিগ্রি আছে, বিজনেস ডিগ্রি বলতে সে হয়তো মার্কেটিং এর অথবা হচ্ছে ম্যানেজমেন্টের। তো তাকে তো তুমি 80% প্রোগ্রামিং শেষ এটা দিয়ে বুঝাইতে পারবে না।
তাকে তোমাকে বুঝাইতে হলে কি করতে হবে, তোমাকে একটা রিপোর্ট জেনারেট করে দেখাইতে হবে যে এই কাজ ছিল, এই কাজের মধ্যে এই অংশটুকু আমি শেষ করেছি, এই অংশটুকু আমি নেক্সট করব। ঠিক আছে? তারপর দেখো, এই যে তোমাদের ফাইনাল ইয়ারের প্রজেক্ট আছে, এই ফাইনাল ইয়ারের প্রজেক্টের জন্য 6 মাস পরে তোমাদের একটা প্রোগ্রেস রিপোর্ট দিতে হবে। সেই প্রোগ্রেস রিপোর্টটা কেমন? প্রোগ্রেস রিপোর্টটা হচ্ছে যে এই 6 মাসে তুমি কি কি কাজ করলে, আর বাকি 6 মাসে কি কি কাজ করবে, এবং সেটার হচ্ছে শিডিউলিং দিতে হবে। তো এটা হচ্ছে রিপোর্ট। এবং এই রিপোর্টটা অথরিটিকেও দেওয়া লাগতে পারে। এই রিপোর্টটা কোনো কোনো ক্ষেত্রে যদি তোমার চুক্তিতে থাকে যে আমি কাস্টমারকেও দেবো, তাহলে কাস্টমারকেও দেওয়া লাগতে পারে। তাহলে কি কি রিপোর্টিং এখানে দেখো, প্রজেক্ট ম্যানেজার্স আর ইউজুয়ালি রেসপন্সিবল ফর রিপোর্টিং অন দ্য প্রোগ্রেস অফ এ প্রজেক্ট টু কাস্টমার এন্ড টু দ্য ম্যানেজার্স অফ দ্য কোম্পানি ডেভেলপিং দ্য সফটওয়্যার। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, নেক্সট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে যে সফটওয়্যার যখন, প্রজেক্টটা যখন চলবে, তখন প্রজেক্টে আসলে কি কি রিস্ক আসতে পারে সেই রিস্ক নিয়ে আগেই অ্যানালাইসিস করে ফেলা। যেমন যদি তোমার একটা গভর্নমেন্ট প্রজেক্ট হয়, দেখলে যে এই গভর্নমেন্টের মেয়াদ শেষের দিকে এবং তোমার প্রজেক্টটা মাত্র শুরু হলো, তারপর দেখলে কি সামহাউ গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল। গভর্নমেন্ট চেঞ্জ হয়ে এসে কি করলো, গভর্নমেন্ট আগের যে প্রজেক্ট গুলো রানিং ছিল সেই রানিং প্রজেক্ট সবগুলির বাজেট বন্ধ করে দিল। ইটস পসিবল। সেটা আমি হোল কান্ট্রির জন্য গভর্নমেন্ট বোঝাচ্ছি। একটা অর্গানাইজেশনের যখন টপ ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে যায়, তখন একই কাজ হয়। আগের ম্যানেজমেন্ট যে বাজেটগুলি অ্যালোকেট করে দিয়ে গেছিল, সেই বাজেটগুলি এসে নতুন ম্যানেজমেন্ট বন্ধ করে দেয়। এটা নতুন কিছু না। তো সেই ক্ষেত্রে তোমার প্রজেক্টের অবস্থাটা কি হবে? হ্যালো? ম্যাম একটু তো প্রবলেম ফেস করতে হবে তখন। শুধু একটু প্রবলেম ফেস করতে হবে না, তোমার বাজেটই বন্ধ হয়ে গেল। জি ম্যাম, আবার নতুন করে সবকিছু করতে হবে। এটা হচ্ছে আবার রিস্ক। নতুন করে একটা মানে বাজেট প্ল্যান করে তারপরে আবার নতুন করে কাজ শুরু করতে হবে এরকম। পেতেও পারো, নাও পেতে পারো। হ্যাঁ। তাহলে তোমাকে আগেই চিন্তা করে রাখতে হবে অল্টারনেট ওয়ে। দেখো জি না, ম্যাম। অনেক সময় দেখো আমাদের বিভিন্ন রাস্তার কাজ অর্ধেক হয়ে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? বাজেট শেষ বাজেটের জন্য। হয়ে গেছে। তো একই রকম ভাবে সফটওয়্যারের ক্ষেত্রেও এটা হতে পারে। এটা কিন্তু এক ধরনের রিস্ক। আবার দেখা গেল যে তুমি একটা প্রজেক্ট রান করছো, সেই প্রজেক্টে তোমার একজন এক্সপার্ট নিয়ে আসলে, হয়তো তুমি ইন্ডিয়া থেকে, হয়তো তুমি আমেরিকা থেকে একজন এক্সপার্ট নিয়ে আসলে, তো কোনো কারণে কি হলো, সেই এক্সপার্ট চলে গেল আর আসবে না, তাহলে তোমার প্রজেক্টটা একটা হুমকির মধ্যে হয়ে যায়। যেমন এই যে এখন আমাদের প্রজেক্ট চলতেছে না, পদ্মা সেতু আর রামপাল বিদ্যুৎ কেন্দ্র, জি ম্যাম। সেখানে যে চাইনিজ পিপলরা কাজ করছিল, তারা যখন কোভিড-19 শুরু হয়, তখন ওরা চীনে গিয়ে আর আসতে পারলো না, যার কারণে এই প্রজেক্টটা অনেক ডিলে হয়ে গেল। জি ম্যাম। একই রকম ভাবে সফটওয়্যারেও ঘটতে পারে। তো এইগুলো হচ্ছে রিস্ক। এখন যদি এমন হতো যে আমাদের এই চাইনিজ পিপলরা যে ধরনের কাজ করে, ধরে নিলাম তারা এক্সপার্ট, তাদের সাথে আমাদের কান্ট্রির কিছু পিপল, এক্সপার্ট পিপল, তাদের সাথে কাজ করতে করতে তাদের কাজটা শিখে নিল, তাহলে কিন্তু আমাদের ওই যে ওরা চলে গেলেও আমাদের এই প্রবলেমটা হতো না। তো এটা সফটওয়্যারের ক্ষেত্রে তোমাকে ভেবে নিতে হবে যে যদি এই ধরনের প্রবলেম দাঁড়ায় যে আমার এক্সপার্ট চলে যায়, তাহলে আমি কি করব। তা এটাও ম্যানেজমেন্টকে ভাবতে হবে যে রিস্কটা কিভাবে ম্যানেজ করব। রিস্ক ম্যানেজ করার জন্য অনেকগুলো ওয়ে আছে। প্রথমে হচ্ছে রিস্ক আইডেন্টিফাই করতে হবে, তারপরে অ্যানালাইসিস করতে হবে, তারপরে তোমাকে চিন্তা করতে হবে যে রিস্কটা কতটুকু ক্ষতি করতে পারে। যদি খুব বেশি ক্ষতিকারক না হয়, যদি খুব বেশি আউটপুটের উপরে ইফেক্ট না ফেলে, তাহলে কি করা, সেটাকে অ্যাভয়েড করা যাবে, অ্যাভয়েড করবা। যদি অ্যাভয়েডেবল না হয়,
তাহলে সেটাকে সলভ করার চেষ্টা করতে হবে। এই কাজগুলোই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ওকে। পিপল ম্যানেজমেন্ট, আমি পিপল ম্যানেজমেন্টে আগেই বলে দিছি যে টিমে যারা কাজ করবে তাদের মধ্যে একটা গুড কমিউনিকেশন মেনটেন করতে হবে, এবং তারা যেন, অনেকে আছে এরকম যে টিমের মধ্যেই একজন আরেকজনের সাথে লাগিয়ে দেয়, দিয়ে যেন সে কাজ ছেড়ে চলে যায়, এরকম হয়। আবার একজনকে তুমি দেখা গেল একজন টিম মেম্বারকে তুমি হয়তো বোনাস দিচ্ছ, আরেকজনকে হয়তো তার স্যালারিটা কমিয়ে দিচ্ছ, পানিশমেন্ট দিচ্ছ। তো এটা করলেও কিন্তু সে হচ্ছে ডিমোরালাইজড হবে, যে সে কাজ করবে না। একজনকে মোটিভেট করছো, আরেকজনকে ডিমোটিভেট করছো। তো তোমাকে কাজ করানোর জন্য তাদেরকে অলওয়েজ পজিটিভলি মোটিভেট করতে হবে। এটা হচ্ছে পিপল ম্যানেজমেন্ট। আর লাস্ট অ্যাক্টিভিটিসটা হচ্ছে প্রপোজাল রাইটিং। প্রপোজালের উপরে আসলে ডিপেন্ড করে যে তুমি প্রজেক্টটা পাবে নাকি পাবে না। এখন প্রপোজাল রাইটিং এর ক্ষেত্রে আমরা জানি যে প্রপোজাল রাইটিং এর ক্ষেত্রে আমাকে আইডেন্টিফাই করতে হয় যে একটা প্রবলেম আমি কিভাবে সলভ করব, কত ইফিশিয়েন্ট ওয়েতে সলভ করব, কতটুকু বাজেট ফ্রেন্ডলি হবে, কতটুকু হচ্ছে শিডিউলের মধ্যে আমি করতে পারবো। মানে অনেক কিছু যেটা আমি বাজেটের মধ্যে করতে পারবো না বা যেটা আমার এবিলিটির মধ্যে নাই, আমি অনেক কিছু লিখে রাখলাম, তখন আমার প্রজেক্ট পাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তাহলে তোমার প্রপোজালটা এমন ভাবে লিখতে হবে যেন তুমি প্রজেক্টটা উইন করতে পারো। বুঝতে পারছো? জি ম্যাম। তাহলে আসো রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টের কিছু অ্যাক্টিভিটিস আছে, যেটা আমি বললাম যে আইডেন্টিফাই করতে হবে, তারপরে হচ্ছে সেই অনুযায়ী প্ল্যান করতে হবে কিভাবে কাজ করবে। তাহলে রিস্ক কি? রিস্ক হচ্ছে a probability that some adverse circumstance will occur, যেটা আসলে আনওয়ান্টেড। রিস্ক হচ্ছে আনওয়ান্টেড এমন কিছু সিচুয়েশন যেটা আসতে পারে এবং যেটার কারণে আমার প্রোডাক্টিভিটিটা বা প্রজেক্টটা এফেক্ট করবে, মানে প্রজেক্টের কোনো একটা ক্ষতি হবে, সেই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করি, সেগুলো হচ্ছে রিস্ক। দেখো এখানে তিন ধরনের রিস্কের কথা বলা হচ্ছে। প্রজেক্ট রিস্ক, প্রজেক্ট রিস্ক এফেক্টস শিডিউল অর রিসোর্সেস। আসলে প্রজেক্ট রিস্ক যদি আসে তাহলে শুধুমাত্র শিডিউল এবং হচ্ছে রিসোর্স এই ক্ষেত্রে আসতে পারে। প্রোডাক্ট রিস্ক কি কি হতে পারে, প্রোডাক্ট রিস্কের ক্ষতিটা কি কি হতে পারে, তোমার কোয়ালিটিটা ডিগ্রেড হতে পারে। আর বিজনেস রিস্কের কারণে দেখা যাবে যে প্রজেক্টটাই বন্ধ হয়ে যেতে পারে। আমরা এগুলো না দেখলে বুঝতে পারবো না যে কোনটা কি ধরনের রিস্ক। দেখো এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, দেখা যায় এটা টেবিলটা? জি ম্যাম, দেখা যায়। জি ম্যাম। দেখো এখানে প্রথম যে রিস্ক সেটা হচ্ছে স্টাফ টার্নওভার। যদি কোনো স্টাফ প্রজেক্টের মানে মাঝখান থেকে চলে যায়, মানে প্রজেক্ট শুরু হলো তার মাঝে চলে গেল, তখন সেই ধরনের রিস্কের এফেক্টটা পড়বে আসলে প্রজেক্টের উপরে, মানে প্রজেক্টটাই ক্ষতিগ্রস্ত হবে। কি ধরনের ক্ষতিগ্রস্ত হবে আমরা প্রিভিয়াস স্লাইডে দেখছি, যে শিডিউল আর হচ্ছে রিসোর্সেস। তার মানে একজন টিম মেম্বার চলে গেল, দ্যাট মিনস হচ্ছে একটা রিসোর্স আমার চলে গেল। এর কারণে যদি আমার 5 জন টিম মেম্বার থাকে, 5 জনের জায়গায় 4 জন দিয়ে কাজ করাতে হলে আমার টাইমটা একটু বেশি লাগবে। বুঝতে পারছো এটা? এই জি জন্য এটা হচ্ছে ম্যাম। এই জন্য এটা হচ্ছে প্রজেক্ট রিস্ক। তারপর দেখো ম্যানেজমেন্ট চেঞ্জ। যদি এমন হয় যে ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে যায়, এবং চেঞ্জ হয়ে যাওয়ার পরে তোমার প্রজেক্ট প্রায়োরিটি গুলিও চেঞ্জ হয়ে যায়, তোমার দেখা গেল যে তোমার যে বাজেট ছিল সেই বাজেটটা কমিয়ে দিল, অথবা তোমার প্রজেক্টের আগে ছিল হাইয়েস্ট প্রায়োরিটি, সেটার প্রায়োরিটি কমিয়ে দিল। প্রায়োরিটি কমিয়ে দিলে তখন এমপ্লয়িরা সাধারণত ওই প্রজেক্টে কাজ করতে এত আগ্রহ প্রকাশ করবে না, যেহেতু তার বাজেটটা কমে গেল। তখন টিম মেম্বারদের থেকেও তুমি প্রপার আউটপুট পাবে না। আর বাজেট কম থাকলে তোমার রিসোর্সও তুমি কম পাবে, সুতরাং এটা এফেক্ট করবে কোথায়? প্রজেক্টে। তারপর হচ্ছে হার্ডওয়্যার আনঅ্যাভেলেবিলিটি। এটা তো সরাসরি রিসোর্স,
কারণ আমি যদি একটা প্রোগ্রামিং করি, প্রোগ্রামিং করার জন্য আমার একটা ল্যাপটপ লাগবে, আমার ল্যাপটপ নাই, তাহলে তো আমার রিসোর্সই নাই। আর রিসোর্স না থাকলে সেটা এফেক্ট করবে কোথায়? প্রজেক্টের উপরে। আমার রিসোর্স নাই, আমার রিসোর্সটা কিনতে হবে অথবা আমাকে ধার করতে হবে, সেজন্য আমার আরো কিছুদিন সময় বেশি লাগবে, সুতরাং আমার প্রজেক্টটা ডিলে হচ্ছে। ক্লিয়ার? জি জি ম্যাম। তারপর দেখো রিকোয়ারমেন্ট চেঞ্জ। যদি কোনো রিকোয়ারমেন্ট কাস্টমার চেঞ্জ করে দেয়, তাহলে সেক্ষেত্রে প্রজেক্টের শিডিউলটাও বেড়ে যাবে, কারণ নতুন যে রিকোয়ারমেন্ট সেটার জন্য তোমাকে আবার কিছু রিওয়ার্ক করতে হবে, যেমন প্ল্যানিং করতে, সরি, রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং করতে হবে, তারপরে সেটার জন্য আর্কিটেকচার ডিজাইন করতে হবে, করে সেটাকে আবার হচ্ছে মূল প্রজেক্টে ইনক্লুড করতে হবে, সুতরাং সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। এবং ফাইনালি এফেক্টটা প্রোডাক্টেও হবে, কারণ কি, আমি তো রিকোয়ারমেন্টস অনুযায়ী আমার আউটকাম আসতেছে, তো রিকোয়ারমেন্ট যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সুতরাং আমার আউটকামেও একটা চেঞ্জ আসবে। তাহলে এটার ইফেক্টটা পড়বে প্রজেক্ট এবং হচ্ছে প্রোডাক্ট পথ। প্রোডাক্ট কোনটা? আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটা তৈরি করতে গিয়ে আমার শুরু থেকে শেষ পর্যন্ত, প্রোডাক্ট তৈরি হওয়া পর্যন্ত যে সময়টুকু এটার পেছনে আমি ব্যয় করব, সেটাই হচ্ছে আসলে প্রজেক্ট। ক্লিয়ার? জি ম্যাম। ওকে। তারপর হচ্ছে স্পেসিফিকেশন ডিলে। এটা অনেকটা রিকোয়ারমেন্ট চেঞ্জের মতো, যদি তোমাকে প্রপার স্পেসিফিকেশন দিতেই দেরি করা হয়, তাহলে তোমার প্রজেক্টে এবং হচ্ছে প্রোডাক্টে ইফেক্ট সেটা পড়বেই। তারপর হচ্ছে সাইজ আন্ডার এস্টিমেট। সাইজ আন্ডার এস্টিমেট হচ্ছে যে যখন তুমি রিকোয়ারমেন্টসটা শুনে তুমি যে সাইজটা আইডেন্টিফাই করলে যে আমার প্রজেক্টের সাইজটা এমন হবে, বাট প্র্যাকটিক্যালি সেরকম হলো না, প্র্যাকটিক্যালি করতে গিয়ে দেখলে যে সেই ভলিউমটা অনেক বেশি বেড়ে গেছে, তখন সেটার প্রভাব তোমার প্রজেক্টে পড়বে। শিডিউল, তো সেটার জন্য সময় বেশি লাগবে, সেটা তোমার প্রোডাক্টের কোয়ালিটিটাও চেঞ্জ করে দিবে। আমি বলছি না এখানে ডিগ্রেড করে দিচ্ছে বা আপগ্রেড করে দিচ্ছে, এটা হচ্ছে জাস্ট কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে কেস টোল আন্ডার পারফরমেন্স, কম্পিউটার এডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টুল। তো যদি তুমি এরকম কোনো টুল ব্যবহার করো যেগুলোর মাধ্যমে তোমার প্রজেক্টটা তৈরি করবে, সেই টুলগুলি যদি প্রপারলি তুমি সিলেক্ট করতে না পারো, বা তোমার যে আউটপুট আসার কথা সেরকম আসছে না, বা সেই ধরনের কাজ এই টুলের দ্বারা করা সম্ভব না, তাহলে সেটার আলটিমেট প্রভাব পড়বে হচ্ছে প্রোডাক্টের উপরে, প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো হবে না। তারপর হচ্ছে টেকনোলজি চেঞ্জ। একটা প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টটা চলাকালীন সময়ে যদি তোমার টেকনোলজিটা চেঞ্জ হয়ে যায়, তাহলে সেখানে প্রভাব পড়বে হচ্ছে আর্থিক। আর্থিক প্রভাব পড়লে তখন সেটা হচ্ছে বিজনেস এফেক্ট, মানে টাকা পয়সা সংক্রান্ত। তারপর হচ্ছে প্রোডাক্ট কম্পিটিশন। তুমি একটা প্রোডাক্ট তৈরি করছো 6 মাস সময় নিয়ে, ইন দ্য মিন টাইম আরো কয়েকটা কোম্পানি তোমার প্রোডাক্টের মতো সেম প্রোডাক্ট অলরেডি মার্কেটে ছেড়ে দিল, তখন কি হলো, তোমার প্রোডাক্টটা মার্কেটে আর কম্পিটিশনে যেতে পারবে না। কারণ সাধারণত যে প্রোডাক্ট গুলো পাইওনিয়ার হয় সেই প্রোডাক্ট গুলাই কিছুদিন পর্যন্ত বিজনেস করে যায়, তাহলে আলটিমেট ইফেক্টটা কোথায় পড়বে? তোমার বিজনেসে পড়বে, মানে তোমার আর্থিক ক্ষতির সম্মুখীন হবে তুমি। ক্লিয়ার? জি ম্যাম। আমরা কি বুঝতে পারছি যে কোন ধরনের রিস্ক গুলা কোথায় ইফেক্ট করতেছে এবং কিভাবে করতেছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে। আমি কিন্তু ছেলেদের রেসপন্স একদমই পাচ্ছি না, তোমরা কি ক্লাস করে, মানে ক্লাস করতে ভালো লাগছে না তোমাদের? আমি অ্যাটেন্ডেন্স কাউন্ট করব, ঠিক আছে? তোমাদের বলে দিলাম, বা যারা আসে নাই তাদেরকেও বলে দিও যে অ্যাটেন্ডেন্স কাউন্ট করব এখন থেকে। মনে থাকবে, অ্যাটেন্ডেন্স কাউন্ট করব কিন্তু। জি ম্যাম। জি ম্যাম। একদমই এখন অ্যাটেন্ডেন্স কাউন্ট করব। আর হচ্ছে দেখবো ওই যে আমাদের ডিপার্টমেন্টে একটা অ্যাপ্লিকেশন চাওয়া হলো না, যে যাদের খুব বেশি সমস্যা, ফ্যামিলি সমস্যা, এই দুইটার সাথে ম্যাচ করে দেখবো, যে যদি কারোর সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে সে অ্যাটেন্ডেন্সে কোনো মার্কস পাবে না, মানে এই যে অ্যাটেন্ডেন্সের যে মার্কস গুলো সেগুলো আসবে না। আর যাদের সমস্যা, আশা করি আর কিছুদিনের মধ্যেই সেটা সলভ হয়ে যাবে।
জি তারপর ম্যাম। থেকে তো কোনো মানে এক্সকিউজ থাকবে না ক্লাস না করার জন্য। তো নেক্সট ক্লাস থেকে বলে দিও যে অ্যাটেন্ডেন্স কিন্তু কাউন্ট হচ্ছে। জি ম্যাম। ওকে। তাহলে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে আমরা কয়টা ধাপ পাচ্ছি দেখো। প্রথমে আমরা রিস্ক আইডেন্টিফাই করব। কি ধরনের রিস্ক আইডেন্টিফাই করব? আমরা যে তিন ধরনের রিস্ক করলাম, প্রজেক্ট, প্রোডাক্ট আর হচ্ছে বিজনেস, আমরা আগে আইডেন্টিফাই করব যে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে হচ্ছে রিস্ক অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে দেখবো যে আসলে রিস্কটা কতখানি আমাদের ক্ষতি করতে পারে, বা হচ্ছে রিস্কের এফেক্টটা কেমন, বা একটা গ্রুপিং করব। গ্রুপিং করার পরে এমন রিস্ক আছে যেটা হচ্ছে খুব বেশি ক্ষতিকারক, ধ্বংসাত্মক। কিছু রিস্ক আছে যে মডারেট, মানে মিডিয়াম। কিছু রিস্ক আছে কোনো প্রকার প্রোডাক্টে এফেক্ট করবে না। আমার যদি প্রোডাক্টে এফেক্ট না করে তাহলে আমার কোনো প্রবলেম নাই, তাহলে আমি সেটাকে সিম্পলি অ্যাভয়েড করতে পারি। এই যে কোন ধরনের রিস্ককে আমি কিভাবে ম্যানেজ করব সেটা আমাকে প্ল্যানিং করতে হবে, সেটা হচ্ছে রিস্ক প্ল্যানিং। ড্র আপ প্ল্যানস টু অ্যাভয়েড অর মিনিমাইজ দ্য ইফেক্টস অফ রিস্ক। যেমন তোমরা যখন প্রেজেন্টেশন দিতে যাও, তখন প্রেজেন্টেশন দিতে গিয়ে অনেকেই যে বলো যে আমার প্রজেক্টটা তো আমার আমার ল্যাপটপে রান করছিল, এখানে রান করে না, আমি তো ল্যাপটপটাও নিয়ে আসি নাই। তো তুমি তো জানো যে একটা রিস্ক হতে পারে, যেহেতু এটা হচ্ছে সফটওয়্যার প্রোডাক্ট, সেহেতু হচ্ছে কোনো ভাইরাস এফেক্ট করতে পারে, সামহাউ ডিলিট হয়ে যেতে পারে। তাহলে তুমি অল্টারনেট ওয়েটা ভেবে রাখবে না যে অল্টারনেটলি আমি কিভাবে প্রেজেন্টেশনটা দিব, বা আমি কিভাবে সফটওয়্যারটা শো করব। যদিও মানে হচ্ছে ইয়েতে বিজনেস ফ্যাক্টে এটা আসে না, যে যখন আমরা ওই কোনো অর্গানাইজেশন, সফটওয়্যার অর্গানাইজেশন সফটওয়্যার তৈরি করে তখন আসলে এটা কোনো ইফেক্ট পড়ে না। কিন্তু এটা আমি তোমাদের বোঝার জন্য বলতেছি যে এটাও কিন্তু তোমাদের জন্য একটা রিস্ক, যে পেন ড্রাইভে নিয়ে গেলে পেন ড্রাইভ থেকে ডিলিট হয়ে যেতে পারে। তো তুমি কি অল্টারনেট ওয়ে চিন্তা করে যাবে না? তো এটাই হচ্ছে প্ল্যানিং করা, যে আমি কি করব। আমি কি আরেকটা অল্টারনেট ওয়ে রেখে দেবো, নাকি আমি আবার নিয়ে যাব? বা এমন হতে পারে যে তোমার প্রজেক্টটা ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হলো না, যতখানি হলো তুমি ওই ল্যাবে দাঁড়িয়ে ওইটুকু ঠিক করে নিতে পারবে। তাহলে এটা তুমি অ্যাভয়েড করতে পারো, কারণ এটা তুমি মিনিমাইজ করতে পারছো। তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে রিস্ক, কি ধরনের রিস্ক। তারপরে সেগুলো অ্যানালাইসিস করতে হবে, কি অ্যানালাইসিস করবে, তাদের এফেক্টটা কেমন হবে, খুব বেশি ক্ষতিকারক হবে নাকি মিডিয়াম হবে নাকি কম হবে। তারপরে তুমি প্ল্যান করবা সেটাকে কি অ্যাভয়েড করবা নাকি সেটাকে মিনিমাইজ করবা বা সলভ করবা। এবং পুরো প্রজেক্ট জুড়ে এই রিস্ক গুলো মনিটরিং করতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে। এখানে দেখো রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের একটা ব্লক ডায়াগ্রাম আছে। প্রথমে রিস্ক আইডেন্টিফিকেশন, এখানে হচ্ছে লিস্ট অফ পটেনশিয়াল রিস্ক। রিস্ক আইডেন্টিফিকেশন ফেজে তোমার প্রজেক্টে কি কি ধরনের রিস্ক আসতে পারে সেটার একটা লিস্ট তৈরি করে নেবে। তারপরে হচ্ছে রিস্ক অ্যানালাইসিস, এখান থেকে অ্যানালাইসিস করবে যে সেটা কতটুকু ক্ষতিকারক। এখন এখান থেকে আমি পেয়ে গেলাম কি, মানে রিস্কের প্যাটার্নটা পেয়ে গেলাম কতখানি ক্ষতিকারক আমার। তো সেখান থেকে আমি প্ল্যানিং করতে পারবো কোন রিস্ক গুলাকে অ্যাভয়েড করব আর কোন রিস্ক গুলাকে আমি সলভ করব। সেটা হচ্ছে রিস্ক প্ল্যানিং। আর ফাইনালি হচ্ছে রিস্ক মনিটরিং, অ্যাসেস করা। এমন হতে পারে যে তুমি ধরে নিলে রিস্ক অ্যারাইজ হবে, তুমি দুইটা পেন ড্রাইভে তোমার প্রেজেন্টেশন নিয়ে গেলে, দেখলে যে দুইটা পেন ড্রাইভের প্রেজেন্টেশনই রয়ে গেল, হতে পারে রিস্কটা অ্যারাইজ হলো না, নাও হতে পারে। কিন্তু তোমাকে পুরো প্রসেস জুড়ে, এটা পুরো প্রজেক্ট জুড়ে এটাকে মনিটরিং করতে হবে। যদি আসে তখন তুমি কি করবে? ক্লিয়ার? জি জি ম্যাম। ম্যাম। ক্লিয়ার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আর নেক্সট ক্লাস থেকে আমি সকলকেই চাই ক্লাসে। আর তোমাদের সিআর এর কি সমস্যা? আমি তো সিআর কে দেখতে পাচ্ছি না।
সিয়ার এর বাসায় আজকে কারেন্ট নাই, এই জন্য মনে হয় আসতে পারিনি। ও কিছুক্ষণ আগে বললো যে ইলেকট্রিসিটি নাই বাসায়। মোবাইলে ডাটা দিয়ে ঢোকা যায় না? সেটা তো বলেনি। আমি দেখো তোমাদের জন্য, তোমাদের ওই যে মাঝখানে কয়েকদিন তো ঝামেলা হলো, কারেন্ট চলে গেল, আমি তোমাদের জন্য হচ্ছে 6 GB কিনে রাখছি ফোনে। এই ফোনে কানেক্ট করেও একদিন ক্লাস নিয়ে নিলাম পুরোটা। তা আমার কিন্তু বাসায় ওয়াইফাই, আমার কিন্তু আসলে ফোনের নেটের কোনো প্রয়োজন নাই। মানে আমার পার্সোনালিও প্রয়োজন নাই, যখন কারেন্ট থাকবে না তখন হয়তো আমি কাজ করব না, কারেন্ট আসলে আমি কাজ করব। তো তারপরেও কিন্তু ক্লাসের জন্য আমি মোবাইল ডাটাটা নিয়ে নিচ্ছি। শুধু তাই না, আমার এখানে কিন্তু স্টুডেন্টও আছে একজন। আমার ছোট বোন আছে, ও হচ্ছে জগন্নাথে পড়ে, ওদেরও ক্লাস হচ্ছে, ও কিন্তু একই ভাবে কারেন্ট চলে যাচ্ছে, মোবাইলে ঢুকতেছে, আবার হচ্ছে কারেন্ট আসতেছে, আবার হচ্ছে ওয়াইফাই দিয়ে করছে। করতে তো হবে। জি ম্যাম, আশা করি নেক্সট ক্লাস থেকে সবাই ভালোভাবে অ্যাটেন্ড করবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমি দেখলাম ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের রেসপন্স ভালো, ওরা হচ্ছে মোটামুটি যতগুলি নতুন ভর্তি হওয়া প্রায় সবগুলি ক্লাস করতেছে। তো ওদের তো রিসোর্সের আরো বেশি সমস্যা, কারণ ওরা সবেমাত্র ইন্টারমিডিয়েট পাস করলো। অনেক বাবা মায়ের আছে ইন্টারমিডিয়েট পাস করার সাথে সাথেই তাদেরকে স্মার্টফোন দেয় না, বা তাদের এখনো যে কয়দিন ক্লাস হলো তাদের ল্যাপটপ কেনারও হয়তো সময় ছিল না। কিন্তু তারপরেও ওরা হচ্ছে রেসপন্স করতেছে। আর তোমরা ফাইনাল ইয়ারে পড়ো, এখন তোমাদের এই জিনিসগুলা তো অনেক আগে থেকেই আছে, তোমাদের যে নাই সেটা আমাকে বিশ্বাস করতে বলো না। এক দুইজনের প্রবলেম হতে পারে, কিন্তু এক দুইজন হলেও তো 30 জন অ্যাটেন্ড থাকার কথা। সেখানে 30 জনের জায়গায় 15 জন, 15 জনও না, আমি সহ 15 জন। আমাদের সবগুলা ক্লাসেই দেখতেছি মানে এরকমই অ্যাটেন্ডেন্স হইতেছে, কি জন্য সেটা বুঝতে পারতেছি না। এই 15 জন 16 জন এরকমই হচ্ছে। হ্যাঁ, আমি এভারেজ 15-16 জনে থাকে। আমি দেখতেছি ঈদের পরে এভারেজ প্রবলেমটা বেশি হচ্ছে। ঈদের আগের যে ক্লাস আমার এখানে কিন্তু রেকর্ডটা থেকে যায়, বুঝতে পারছো? যে তোমাদের ইউজিসি যে জুমটা প্রোভাইড করলো, এখানে হচ্ছে পার্টিসিপেন্ট লিস্টটা থেকে যায় হিস্ট্রি আকারে। সুতরাং অ্যাটেন্ডেন্স নেওয়া কিন্তু কোনো কঠিন ব্যাপার না, এবং কে কখন ক্লাস করছে এটা বোঝা যায়। তো আমি দেখতেছি যে এমন যদি হতো যে আজকে একজন কালকে আরেকজন, তাহলে ধরে নিতাম যে তার বাসায় কারেন্ট নাই, সে নাই, আবার পরের দিন ক্লাসে আসতেছে। আমি ঘুরে ফিরে দেখতেছি তোমরা যারা ক্লাস করো তারাই ক্লাস করতেছো, আর যারা মানে নাই তারা একদমই নাই, টোটালি নাই। ক্লাস করো, ক্লাস করো। দেখো আমরা অনেক, মানে আমরাও কষ্ট করতেছি, এখন কষ্ট করে যদি আউটপুট না আসে তাহলে তো এটা বৃথা। ম্যাম, আমরা সবাইকে জানাই দেবো, আশা করি সামনের ক্লাস থেকে অ্যাটেন্ডেন্স হ্যাঁ, ভালো আমিও থাকবে। আমিও আশা করি যে সামনের ক্লাসে সবাইকে পাবো। তো ভালো থেকো। আমরা নেক্সটে হচ্ছে এই চ্যাপ্টারটাই কন্টিনিউ করব। ঠিক আছে, তোমরা চাইলে পড়ে রাখতে পারো। জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। আল্লাহ হাফেজ। জি ম্যাম, আল্লাহ হাফেজ। হ্যালো।